সালাম আলাইকুম সবাইকে। আজকে ভার্সিটি ক মাস্টার ক্লাসের অ্যাডভান্সড প্রবলেম সলভিং এ তোমাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আশিকুর রহমান আলিফ। ভার্সিটি ক এর রেগুলার যে মাস্টার ক্লাসটা থাকে সেটার পাশাপাশি আমরা অ্যাডভান্স প্রবলেম সলভিংটা এজন্য এনেছি যে মাস্টার ক্লাসে আমরা কনসেপ্ট প্রথমে ক্লিয়ার করব, এরপর অ্যাডভান্স প্রবলেম সলভিং এ আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে আমাদের কনসেপ্টটাকে আরেকটু অ্যাডভান্স করব। এখন এটার দরকার আসলে কি বলতো? এটা দরকার এই জন্যই যে তোমরা দেখেছো বিগত বছরে অর্থাৎ একদম রিসেন্ট 22-23 শিক্ষাবর্ষে ঢাকা ইউনিভার্সিটির যে রিটেন প্যাটার্নটা বা ফিজিক্সের যে এমসিকিউ প্যাটার্নটা সেগুলো কিন্তু চিরাচরিত নিয়ম থেকে কিছুটা অ্যাডভান্স হয়েছে। অর্থাৎ তোমাকে যদি ওই প্রশ্নগুলো সলভ করতে হয় তোমার কনসেপ্টটা কিন্তু আগের থেকে একটু বেশি শক্ত করে বিল্ড আপ করতে হবে। তো ঠিক ওই টার্গেটটা থেকে আমাদের হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভিংটা আনা, এবং মাস্টার ক্লাস করে আমরা ভার্সিটি প্রশ্নের সাথে যেমন পরিচিত হয়েছি, অ্যাডভান্স প্রবলেম সলভিং এর মাধ্যমে আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর প্রশ্নের প্যাটার্নের সাথে একটু পরিচিত হব। এবং তোমাদের অনেকের মধ্যে যে একটা ভয় কাজ করে যে ভাই আমি কি ভার্সিটি কয়ের প্রিপারেশন নিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং এ কি পরীক্ষা দিতে পারবো কিনা বা চান্স আসলে পাবো কিনা, তোমরা যদি একটু খোঁজ নিয়ে দেখো তোমরা দেখবা যারা আসলে চান্স পাচ্ছে তারা ভার্সিটি কতেও যেমন চান্স পাচ্ছে, ওই ইঞ্জিনিয়ারিং ভার্সিটির যে প্রশ্নগুলো আছে সেগুলো তো তারা কিন্তু খুব সুন্দরভাবেই টিকে যাচ্ছে। এজন্য অ্যাডভান্স প্রবলেম সলভিং যদি আমরা করি তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে চিরাচরিত নিয়মের পাশাপাশি কনসেপ্টটা আমাদের আরো সুদৃঢ় হবে এবং ভর্তি পরীক্ষায় তুমি অন্যদের তুলনায় কিছুটা হলেও এগিয়ে থাকবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো আজকে আমরা মূলত পড়ব হচ্ছে অধ্যায় 2 ভেক্টর। তো অধ্যায় 2 এর এই ভেক্টরে আমাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে আজকে বুয়েট 21-22 সালে আসা একটা নদী নৌকার ম্যাথ। সো নদী নৌকার ম্যাথ তো আসলে তোমাদের কাছে অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি পপুলার। সো এই প্রবলেমটা কি বলছে আমরা একটা চলো দেখি। দেখো বলছে যে 36 মিটার চওড়া একটি নদীতে, তাইলে আমার যেই নদীটা আছে সেই নদী 36 মিটার চওড়া, এটা আমাদের বলে দিছে। সেটা সাধারণত ডি এর ভ্যালু ধরো। আচ্ছা, ভিবি ইকুয়ালস টু এত বেগে এ বিন্দু থেকে বি বিন্দুতে এ থেকে একটা নৌকা চলা শুরু করছে। তাইলে এই যে এ থেকে একটা নৌকা চলা শুরু করছে কত বেগে, দেখো এই যে ভিবি, এটা হচ্ছে আমাদের বোটের ভেলোসিটি, কত বলা আছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার বলছে নৌকাটি নদী পার হয়ে চিত্রে প্রদর্শিত বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছালো। তাইলে সে কোন দিকে গেছে দেখো তো, সি বিন্দুতে সে ফাইনালি পৌঁছে গেছে। এরপর বলছে যে স্রোতের বেগ যদি এই 3 মিটার পার সেকেন্ড হয় তবে বিসি দূরত্ব আসলে বের করো। সো বিসি দূরত্ব তোমাকে বের করতে হবে। তাহলে স্রোতের যে বেগটা আমাদের বলা আছে সেটা বলা আছে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এখন একটু খেয়াল করো তো ভাইয়া, তোমার যে বিসিটা বের করতে বলছে এই বিসি, আমরা যদি এখানে লিখি যে বিসি, তাহলে বিসি বরাবর আমার অ্যাকচুয়ালি বেগের মানটা কত আছে সেটা আমাকে বের করতে হবে। এখন দেখো ইতোমধ্যে কিন্তু এই যে স্রোতের যে বেগটা আছে তোমার ডান দিক বরাবর কত আছে সেটা 3 মিটার পার সেকেন্ড, সেটাকে আমরা ভেক্টরের শিফটিং এর মাধ্যমে উপরে নিতে পারি। তাহলে এটাও কত হবে আমাদের, এটা হবে হচ্ছে আমাদের 3 মিটার পার সেকেন্ড। এটাও হবে আমাদের 3 মিটার পার সেকেন্ড। অলরেডি স্রোতের বেগ কিন্তু ওইদিকে কাজ করে, কিন্তু তোমার যে নৌকার বেগটা আছে, বোটের যে ভেলোসিটি আছে, এই যে এদিকে যদি আমরা এরকম ভিবিটা চিন্তা করি, ভিবিটাকে আমরা কি করতে পারি বলতো, কম্পোনেন্টে ভাগ করতে পারি। তাইলে আমার হচ্ছে আনুভূমিক একটা উপাংশ, উল্লম্ব একটা উপাংশ। এখন দেখো আমার কোণ আছে হচ্ছে নিচে 37 ডিগ্রি। তো আমরা একটা নিয়ম শিখছি মনে আছে না, যে আমার যেই বাহুর সাথে এই আলফাটা থাকবে বা কোণটা থাকবে তাকে আমরা কস দিব। তাহলে নিচের বাহুটা কি হবে, ভিবি কস 37 ডিগ্রি, আর উপরটা হবে হচ্ছে আমাদের ভিবি সাইন 37 ডিগ্রি। যেই বাহুর সাথে আলফা তাকে আমরা দিব হচ্ছে কজ। তাহলে খেয়াল করে দেখো আমার এই নৌকার বেগের কারণে আনুভূমিক দিকে আর একটা বেগ আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ভিবি কস 37 ডিগ্রি। এখন আনুভূমিক ভাবে ভিবি কস 37 ডিগ্রি আছে, আবার আনুভূমিক ভাবে আমাদের স্রোতের বেগটাও আছে, তাই না? তাইলে আসলে আমরা কত পাইলাম বলতো, এই বিসি বরাবর বেগ কত, স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড আর নৌকার বেগের কারণে ভিবি কস 37 ডিগ্রি। তাহলে আমরা কি জানি, বিসি হচ্ছে একটা দূরত্ব অথবা বিসি হচ্ছে একটা সরণ। তাহলে সরণটা আসলে কি হয় বলতো, সরণ হয় হচ্ছে বেগ গুণ সময়। তাহলে এখানে আসলে আমাদের বেগটা কত বলতো, বেগ হচ্ছে এই দুটা বেগের যোগফল। তাইলে আমরা এখানে একটা পাইলাম হচ্ছে 3, আরেকটা পাইলাম হচ্ছে আমাদের ভিবি। ভিবি এর মানটা এখানে বসাই দেই, ভিবি এর মান বলছে হচ্ছে ওরা 10। তার মানে আমরা লিখতে পারবো 10 কজ 37 ডিগ্রি। আচ্ছা, তার সাথে আমাকে কি করতে হবে, সময়টাকে মাল্টিপ্লাই করতে হবে। তো সময়টা কিভাবে বের করতে পারি, আমরা জানি যে সময়ের ইকুয়েশনটা হচ্ছে টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে এই সময়ের
ইকুয়েশনটা এখানে আমরা সরাসরি মান বসাই দিই। ডি এর মান হচ্ছে আমাদের 36, ভি এর মান হচ্ছে আমাদের এখানে কত 10, আর সাইন 37 ডিগ্রি। তাহলে একটু কষ্ট করে আমরা দেখি এখানে মানটা আসলে কত আসে। আমি একটু ক্যালকুলেট করে ফেলি। আচ্ছা, আমাদের আনসার হবে 65.72 মিটার। এত মিটার প্রায় হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এটা হচ্ছে বিসি এর অ্যান্সার। এবার খেয়াল করে দেখো আরেকটা প্রশ্ন এখানে করছে যে এছাড়া স্রোতের দিকের সাথে কত কোণে একটা কোণ আমাদের এখানে চাইছে। ফাইন, আমরা ধরলাম এটা হচ্ছে ধরো আলফা চাইছে। কত কোণে রওনা দিলে নৌকাটি সরাসরি বি বিন্দুতে পৌঁছাতে পারবে। তাহলে সরাসরি বি বিন্দু মানে আসলে কি বলতো, এ থেকে যদি কেউ বিতে যায়, এই সরাসরি বিটা আসলে কি বোঝায় বলতো, সোজাসুজি বা লম্বা লম্বি বরাবর যেতে যেই পথটা যেতে হয়, তাই না? তাহলে সোজাসুজি যে পথে যেতে আমাদের হিসাবটা কোনটা লাগে বলতো? আমরা জানি সেটা সূত্র হচ্ছে আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই শর্টকাটটা আশা করি আমরা শিখেছি। এই শর্টকাটের টেকনিকটা হচ্ছে কি, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এখন এখানে ইউটা নরমালি আমরা কি বলি? ইউটাকে বলি হচ্ছে আমরা নরমালি স্রোতের বেগ। সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে ইউটাকে বলি হচ্ছে স্রোতের বেগ। তো এখানে স্রোতের বেগ অ্যাকচুয়ালি আমাদের কত আছে বলতো? এখানে আছে ভিআর, ঠিক আছে? সো এখানে আমরা এখানে ভিআরটা বসাবো, আর এই ভিটাকে আমরা বলবো হচ্ছে নৌকার বেগ। এই শর্টকাটটা মনে রাখবো, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ। সো এখানে নৌকার বেগ আমরা বলছি হচ্ছে ভিবি। ওকে, সো এই শর্টকাটটা হচ্ছে আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। আশা করি এই জিনিসটা আমরা সবাই পারি। এটা হচ্ছে আমাদের শর্টকাট। তাহলে এখানে আবার সরাসরি আমরা মানটা বসাই দিই। তাহলে দেখো কজ ইনভার্স মাইনাস আমাদের স্রোতের যে বেগটা আছে সেটা হচ্ছে আমাদের 3, আর নৌকার বেগটা হচ্ছে আমাদের 10। তার মানে আমার অ্যান্সার হবে মাইনাস কজ ইনভার্স মাইনাস 3/10। একটু দেখি কত আসে। দেখো আমাদের অ্যান্সার আসছে 107.45 ডিগ্রি। তাহলে এই যে এত ডিগ্রি আমাদের অ্যান্সার আসলো, এটা আসলে কার সাথে বলতো? এই আলফাটা সবসময় কার সাথে হিসাব করতে হয়? স্রোতের বেগের সাথে হিসাব করতে হয়। তাহলে এত ডিগ্রি কার সাথে বলতো? আনসারটা লিখে দিবা, স্রোতের দিকে, স্রোতের দিকের সাথে। আচ্ছা, তো আশা করি আমরা এই প্রবলেমটা সবাই বুঝতে পারছি। এবার চলো নেক্সট প্রবলেমটা দেখি। দেখো গুচ্ছতে একটা প্রশ্ন আসছে 21-22 সালে, যে এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে 3 মিটার যায়। এখন বলো, এই যে সূর্যোদয়ের কথাটা তারা বললেন, সূর্যোদয় আসলে কোন দিকে হয় বলো তো? আমরা যদি এরকম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করি, ধরো এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের দক্ষিণ, এটা হচ্ছে আমাদের পূর্ব, এটা হচ্ছে আমাদের পশ্চিম। তো সূর্যোদয় আসলে কোন দিকে হচ্ছে? পূর্ব দিকে হচ্ছে। তাহলে উনি কোন দিকে গেলেন? সূর্যোদয়ের দিকে 4 মিটার গেলেন। তাহলে আমাদের 4 মিটার হচ্ছে এদিকে গেছেন, 4 মিটার। এবার দেখো কোন দিকে গেছে, এরপর দক্ষিণ দিকে 3 মিটার গেছে। সো এখান থেকে এখন উনি 3 মিটার গেছেন, এখান থেকে উনি 3 মিটার গেছেন। এখন বলছে তার অতিক্রান্ত দূরত্ব এবং সরণের পার্থক্য। তাহলে প্রথমে আমরা দূরত্ব বের করি। দেখো দূরত্ব কিন্তু একটা আসলে স্কেলার রাশি, তাই না? আর স্কেলার রাশির ক্ষেত্রে কি করতে হয়? সরাসরি যোগ করতে হয়। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে বলো, আমাদের অতিক্রান্ত যে দূরত্ব সেটা সরাসরি যোগ করতে হবে। তাহলে 4 গেছে আর 3 গেছে, তার মানে মোট হবে 7 মিটার। আর সরণ কত সবাই বুঝতেই পারছো, সরণ হচ্ছে আদি এবং শেষ বিন্দুর মধ্যবর্তী পার্থক্য। তাহলে আদি বিন্দু হচ্ছে আমার এইটা, শেষ বিন্দু হচ্ছে আমাদের এইটা। তাহলে আদি শেষ বিন্দুর মধ্যে পার্থক্য যে সরণ, সেই সরণের মান হচ্ছে কি অতিভুজের সমান। সেটা কত? অতিভুজ যদি এখানে আমাদের ডি ধরি, তাহলে আমার এই সরণ ডি এর মানটা হবে √4² প্লাস 3² হুইচ ইজ কত? 5 মিটার। তাহলে দেখো দূরত্ব 7 আর সরণ হচ্ছে 5, তাহলে পার্থক্য কত? আমাদের পার্থক্য হবে 2, 7 মাইনাস 5 হুইচ ইজ 2 মিটার। তাহলে অপশন থেকে বলো তো কোনটা অ্যান্সার আমাদের? আমাদের অ্যান্সার হচ্ছে এ, 2 মিটার। আচ্ছা, এবার চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। বলছে XY সমতলে ভেক্টরটির দৈর্ঘ্য কত? এই প্রশ্নটা হচ্ছে জিএসটি গুচ্ছতে আসছে, দেখো 21-22 সালে আসছে। তাহলে XY সমতলে আমার যখন এই ভেক্টর নিয়ে তুমি কাজ করবা, XY সমতলে কোন কোন আয়তাকার একক ভেক্টর থাকে বলতো? এক্স এর জন্য আমরা জানি যে এক্স এর জন্য হচ্ছে আমরা আই হ্যাট ব্যবহার করি,
আর ওয়াই এর জন্য আমরা জে হ্যাট ব্যবহার করি। তাহলে এক্স ওয়াই সমতলে শুধুমাত্র আমার কোনটা থাকবে, আই এবং যেটা থাকবে। তাইলে আমার এক্স ওয়াই সমতলে ভেক্টরটা আসলে কোনটা, এতটুকু অংশ হবে শুধুমাত্র। ঠিক আছে, তাহলে এই ভেক্টরের দৈর্ঘ্য এবার আমাদের বের করতে হবে। আমরা কি জানি, দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে কি, রুট ওভার সহগগুলোর হচ্ছে স্কোয়ার। তাইলে আই হ্যাটের সহগ হচ্ছে 6 আর জে হ্যাটের সহগ হচ্ছে 8, সো 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তো 36 আর 64 যোগ করলে কত হবে, 100। তাহলে টোটাল হবে হচ্ছে 10। তো তোমরা আশা করি এই টেকনিকটা জানো, যে যখন নাকি দুটি বাহুর মধ্যে একটি 6 হয় আর একটা 8 হয়, তখন অবশ্যই অবশ্যই পিথাগোরাস অনুযায়ী আর একটাকে কত হইতে হয়, 10 হইতে হয়। এরকম কিন্তু আর একটা আছে, যে যখন একটা 4 হয় আর একটা 3 হয়, তখন অটোমেটিক্যালি আর একটা কত হয়, 5। এরকম আর একটা আছে, মানে এই তিনটা অনেক বেশি কাজে লাগে আর কি। ধরো একটা যদি এরকম তোমার হচ্ছে 12 হয়, একটা যদি 5 হয়, তাহলে একটা হচ্ছে অটোমেটিক কত হবে, 13। সো এই ত্রয়ীগুলো মনে রাখবা, যে 6 8 হইলে 10 হবে, 4 3 হইলে 5 হবে, 12 5 হইলে 13 হবে। তাহলে এই টেকনিকে খেয়াল করো, একটা 6 আর একটা 8 হইলে কি হবে অ্যান্সার, সরাসরি 10 হবে। এভাবে সরাসরি মনে রাখবা। আচ্ছা, এবারে দেখো আমাদের সিকের ওয়েটের একটা 22-23 সালে একদম রিসেন্ট একটা প্রশ্ন কি বলছে দেখো। কোন এক বৃষ্টির দিনে ফাউজিয়া জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্বভাবে এত বেগে পড়ছে। তার মানে বৃষ্টির বেগটা আসলে আমাদের কাছে বলে দিছে 6 কিলোমিটার/আওয়ার। এরপর বলছে ফাউজিয়া লক্ষ্য করলো রাস্তায় একজন লোক সার্টেন একটা বেগে হাঁটছে। তো রাস্তার যে বেগটা আছে, ব্যক্তির যে বেগটা আছে, এটাকে আমরা লিখলাম হচ্ছে ভিএম, 4 কিলোমিটার/আওয়ার। আরেকটা বিষয় খেয়াল করে বলছে অপরজন 8 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেলে যাচ্ছে। তাহলে সাইকেলে চলন্ত যে ব্যক্তি আছেন ওনারটা হচ্ছে আমাদের 8 কিলোমিটার/আওয়ার। এবার বলছে দেখো হেঁটে চলা লোকের সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ কত। তো যখনই এই সাপেক্ষে কথাটা বলে, তখন কিন্তু আমাদের ক্যালকুলেশনটা কি কিছুটা চেঞ্জ হয়ে যায়। তাইলে দেখো আমরা বৃষ্টি যেটা পড়ছে সেটা তো আমরা বুঝতেছি যে ভাই আমাদের বৃষ্টি পরে হচ্ছে নিচের দিক বরাবর, এটা হচ্ছে আমাদের তাহলে ভিআর। তাহলে আমাদের এই বৃষ্টির বেগটা লাগবে কার সাপেক্ষে, দেখো তো হেঁটে চলা লোকের সাপেক্ষে। তা আমরা কি জানি, যার সাপেক্ষে হিসাব করতে হয় তাকে কি করতে হয়, বিয়োগ করতে হয়। যার সাপেক্ষে হিসাব করতে হবে তাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে ধরো আমার একটা ব্যক্তি হচ্ছে এরকম হেঁটে যাচ্ছিলেন, তো এই হেঁটে যাওয়া ব্যক্তির বেগটা হচ্ছে আমরা ধরছিলাম 4 কিলোমিটার/আওয়ার। তাইলে যার সাপেক্ষে হিসাব করতে হবে তাকে উল্টাই দিতে হয় বা তাকে বিয়োগ করতে হয়। তাইলে আমরা তাকে কি করব এখানে বলতো, তাকে আমরা বিয়োগ করে দিব, এইদিকে নিয়ে আসবো। তো এখানে মান হচ্ছে -4 দিছি শুধুমাত্র ডিরেকশন বোঝানোর জন্য, কিন্তু মান কিন্তু আসলে কি থাকবে, মানটা সেম থাকবে। তো এখানে তুমি যদি একটা ভেক্টর বলতা হচ্ছে ধরো ভিএম, তাহলে একটা ভেক্টরকে তুমি বলতে হচ্ছে -ভিএম, কিন্তু -ভিএম এর যে মান সেটা কিন্তু আসলে তোমার এই 4ই থাকবে, মান সেম থাকবে। তাহলে খেয়াল করো এই ব্যক্তির সাপেক্ষে আমার বৃষ্টির বেগ বের করতে হবে। তাহলে যার সাপেক্ষে বের করতে হয় তাকে কি করতে হয় বলতো, আমার বৃষ্টির বেগ বের করতে হবে কার সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে। তাহলে ভিআরএম বের করতে হবে। তাহলে ভিআরএম হবে হচ্ছে ভিআর -ভিএম। ঠিক আছে, তাহলে এখান থেকে মানটা বের করতে হবে। মান বের করবো কেমনে, ভিআরএম ইকুয়ালস টু রুট ওভার ভিআর স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার মাইনাস 2 ভিএম কজ। দেখতে হবে মধ্যবর্তী কোণ কত। তো মধ্যবর্তী কোণ অ্যাকচুয়ালি আমাদের কত ছিল বলতো, এই দুই পাশে তো 90। আমার হচ্ছে এখানে যেহেতু আমি মাইনাস নিছি, আমার আগের দিকটা দেখতে হবে 90 ডিগ্রি। সো কজ 90, আর কজ 90-র মান আসলে কত হয় ভাইয়া, 0 হয়। তাহলে এই পোর্শনটা আমার কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে শুধুমাত্র ভিআর এবং ভিএম এর স্কোয়ার হবে। তো ভিআর আছে হচ্ছে 6 আর ভিএম আছে হচ্ছে 4। তাহলে দেখো কত আসে, এখানে আসবে 36 প্লাস হচ্ছে 16, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু √52। এখন এইটা √52 এর যে অপশনটা সেটা কিন্তু সরাসরি আমাদের প্রশ্নে দেওয়া নাই। তাহলে এখন কি করতে হবে, আমাকে এই অপশনগুলো টেস্ট করতে হবে বা মিলাইতে হবে। এখন দেখো কিভাবে সহজে টেকনিক হিসাব করা যাবে। এই √52টাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি, দেখো তো এই √52 হচ্ছে আমাদের √64 আর √49 এর মাঝামাঝি একটা মান। তাহলে আমাকে বলো এই √49 হচ্ছে আমাদের 7, √52 এর মান হচ্ছে আমি জানি না, আর √64 এর মান হচ্ছে 8। তাহলে অ্যাটলিস্ট তো এটা বুঝতেছো যে আমার √52 এর মান 7 এবং 8 এর মাঝামাঝি হবে।
আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই 52 হচ্ছে 49 এর অনেক কাছে, মাত্র 3 পার্থক্য, আর 64 থেকে অনেক দূরে 12 পার্থক্য। তাহলে কাছাকাছি কোনটা বেশি বলো তো? আমাদের বেশি কাছাকাছি হচ্ছে এইটা। এই 7 এর থেকে সে কি থাকবে, বেশি ক্লোজ থাকবে। তাহলে 7 এর কাছাকাছি কোনটা অ্যান্সার আছে সেটা আমাকে দেখতে হবে। 7 থেকে কিন্তু একদম কাছাকাছি হবে না, হ্যাঁ, কারণ কি 3 পার্থক্য আছে 49 থেকে 52। আচ্ছা, তাহলে খেয়াল করো, প্রথম আছে 7.01, এটা বেশি কাছাকাছি হয়ে গেছে। 7.01 কে তুমি যদি স্কোয়ার করো 49 পয়েন্ট সামথিং হবে, হ্যাঁ, 50ও হবে না। তাইলে আমার লাগবে তো আসলে 52, তাহলে এটা আমাদের আসলে অ্যান্সার হচ্ছে না। 9 তো কখনোই হবে না, 8.21 হবে না, আমার 8 এর থেকে ছোট হবে। 7.21 একটা হচ্ছে 7ও হবে না। কেন হবে না? কারণ 7 হইলে তো আসলে √49 থাকতো। তাহলে অ্যান্সার শুধুমাত্র কোনটা বাকি থাকে? 7.21। তার মানে বুঝতে পারতেছো যে এইভাবে কিন্তু, যদিও এটা আসলে গুচ্ছতে সিকের ওয়েটে এসেছে, তো তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারতা, কিন্তু যদি এটা ইউনিভার্সিটিতেও আসে, তোমরা আশা করি ক্যালকুলেটর ছাড়া এরকম প্রশ্ন সলভ করতে পারবা। ওকে, এখন দেখো, ভেক্টরের লব্ধি নির্ণয়ের একটা প্রবলেম। পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি হচ্ছে 80 নিউটন। আচ্ছা, তাহলে পরস্পরের সাথে লম্বভাবে দুটি ভেক্টর কাজ করতেছে, ধরো একটা হচ্ছে পি আর একটা হচ্ছে ধরো কিউ। এখন বলছে লব্ধি 80 নিউটন, তাহলে আমরা এখানে লিখে রাখি আমাদের লব্ধি মানটা হচ্ছে 80 নিউটন। যদি লব্ধি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তা আমরা ধরলাম এই নিচের দিকের সাথে সে হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এখন বলছে যে বল দুটির মান নির্ণয় করো। তাহলে বল দুইটা আসলে কে কে? পি এবং কি কিউ। তাহলে একটা খেয়াল করে দেখো তো বিষয়টা, আমরা যদি শুধুমাত্র উপাংশে বিভাজন করে দেই তাইলে কিন্তু পি এবং কিউ এর মানটা আমরা আসলে পাই, তাই না? খেয়াল করো, তার মানে আমরা যেমন কি করি, আমরা যখন একটা ভেক্টরকে এভাবে পি লিখি আর একটা যখন কিউ লিখি, তো এই পি এবং কিউ মিলে যেমন লব্ধি কি পাওয়া যায়, আর পাওয়া যায়। একইভাবে এই আরটাকে ভেঙে আমরা কি করতে পারি, পি এবং কিউটাকে ভাগ করতে পারি, যেটাকে আমরা ভেক্টর বিভাজন বলি। তাহলে খেয়াল করো, এই আর এর আনুভূমিক উপাংশ হচ্ছে পি, এটা আমরা বলতে পারি, আর আর এর উল্লম্ব উপাংশ হচ্ছে কিউ, এটাও আমরা বলতে পারি। তাইলে দেখো আমার কোনটা কার সাথে আছে, 60 ডিগ্রি ভূমির সাথে আছে, তাহলে পি এর সাথে 60 ডিগ্রি, তাহলে পি এর মানটা কি হবে, আর কজ 60 ডিগ্রি। এখন একটু কষ্ট করে মান বসাও, 80 কস 60 এর মান হচ্ছে আমাদের হাফ, তাহলে এখানে আমরা মানটা বসাই দিই হাফ, তাহলে পি এর ভ্যালুটা হবে আমাদের 40 নিউটন। সো একটা হচ্ছে আমাদের 40 নিউটন। তাহলে আমাদের আরেকটা কিউ যেটা হবে, কিউ কত হবে বলতো? আমার কিউ হচ্ছে উল্লম্ব উপাংশ, তার সাথে কোনো কোণটা নাই, তাহলে যার সাথে কোণ নাই তাকে আমরা কি লিখি, সাইন লিখি। আর সাইন 60 ডিগ্রি, 80 সাইন 60 মান √3/2, এটা হবে 40 √3 নিউটন। সো আশা করি এই প্রশ্নটা আমরা বুঝতে পারছি, এটাই হচ্ছে আমাদের পি এবং কিউ এর পরস্পরের মান। আচ্ছা, এবারে দেখো ভেক্টরের লব্ধি নির্ণয়ের একটা প্রশ্ন সিকের ওয়েটে 21-22 সালে আসছে, অর্থাৎ একদমই লেটেস্ট। দেখো, দুটি সমান মানের ভেক্টর, তার মানে দুটি ভেক্টরের হচ্ছে আসলে আমাদের সমান সমান আছে, লব্ধির মান কোন অবস্থায় ওদের প্রত্যেকের মানের সমান। আচ্ছা, তাহলে ভেক্টর দুইটা সমান আবার লব্ধির মানটাও সমান, তাই না? এটা কিন্তু একটা কমন একটা টাইপ, খুবই কমন একটা টাইপ। আমরা সবসময় কি বলি, যে ধরো পি ভেক্টর আর কিউ ভেক্টরের যোগফল হচ্ছে ধরে নাও আর, কিন্তু ওরা যেটা বলতেছে যে সবগুলোর মানই আসলে হচ্ছে সেম। তার মানে আমরা এটা বলতে পারি যে সবগুলোর মান যদি ধরো আমরা সেম ধরে নিই, ধরো আমরা এক্স ধরি, তাহলে সূত্র কি লেখা যায়, যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 × x কজ আলফা, তাই না? আমরা আগে কি লিখতাম, আমরা আগে লিখতাম পি স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো এখানে যেহেতু সবাই সমান, এজন্য সবাইকে আমি এক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? এবার এখানে আমরা কি করব দেখো, মানগুলো বসাই, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কজ আলফা। তাহলে এখানে দেখো 2x এর পাশে চলে আসলে হবে -x স্কোয়ার, এ পাশে 2x স্কোয়ার কজ আলফা, তাহলে এই পাশ থেকে যদি এক্স এক্স বাদ যায় আমার এই পাশে থাকবে -1/2। আর কজ আলফার মান কখন -হাফ বলতো? একদম টানা মুখস্থ রাখতে হবে, কজ আলফার মানটা হচ্ছে 120 ডিগ্রি হইলে -2 হয়, ঠিক আছে? আচ্ছা, তো এটা কিন্তু একটা শর্টকাট মেথড, এটাও কিন্তু একটা শর্টকাট মেথডে মনে রাখবা। আমরা প্রথমে ম্যাথ করে দেখাইলাম, কিন্তু এই শর্টকাটটা আমাদের মনে রাখতে হবে, যে যদি এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের যে লব্ধি আর তাদের সবার মান যদি কখনো পরস্পরের সমান হয়,
সবার মান যদি কখনো পরস্পরের সমান হয় তখন অবশ্যই তাদের মধ্যবর্তী কোণ, অবশ্যই পি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণ সেটা হতে হবে 120 ডিগ্রি। এটা মনে রাখবা। তাহলে প্রশ্ন যদি এমন ভাবে দেয় যে দুটি সমান বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে লব্ধির মান কত? তাহলে আমরা অ্যান্সার দিব কি, দুটি সমান বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে লব্ধির মানও কি হবে, ওই বলের সমান হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসলে কত, 120। এবার দেখো বুটেক্স 16-17 একটা প্রশ্ন আসছে, দুটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ এবং লব্ধির মান বড় ভেক্টরের সমান হলে ভেক্টরটির মধ্যকার কোণ আসলে কত? আচ্ছা, তাহলে দুটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ, তার মানে আমরা যখন নর্মালি কি লিখি, ধরো এরকম লিখি আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো এখানে একটা আর একটার দ্বিগুণ, তাহলে আমরা ধরে নেই আমার একটা হচ্ছে পি আর কিউ এর যে মানটা সেটা হচ্ছে টোয়াইস পি। তাহলে পি একটা আর একটা হচ্ছে টোয়াইস পি, একটা আর একটার দ্বিগুণ। তাহলে সেটা আমরা বসাবো এবং বড় যে মানটা সেটা হচ্ছে আবার লব্ধির সমান। লব্ধির মান কার সমান, বড় ভেক্টরের সমান। তার মানে লব্ধির যে মান সেটা হচ্ছে বড় ভেক্টর কোনটা এখানে বলো তো, পি আর 2p এর মধ্যে 2p টা হচ্ছে বড়, তাহলে সেটা হচ্ছে 2p এর সমান। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে হিসাব। এখন এখানে মান বসাই দাও, টোয়াইস পি হোল স্কোয়ার পি স্কোয়ার প্লাস twice p whole square plus 2 into p into twice p cos alpha। এবার পরের লাইনটা করে ফেলি, দেখো 4p square equals to p square plus 4p square plus twice p square। এখানে 4 হয়ে যাবে, তো একবারে আমরা 4টা লিখে দেই, 4p square cos alpha। তাহলে খেয়াল করো ভাইয়া, এখান থেকে দুইটা পার্ট দুই পাশ থেকে বাদ যাবে এবং আলটিমেটলি পি স্কোয়ারটা এই পাশে চলে এসে কি মাইনাস পি স্কোয়ার হয়ে যাবে। সো মাইনাস পি স্কোয়ার 4 দ্বারা ভাগ গেলে এ পাশে থাকবে -1/4 কজ আলফা। তার মানে আলটিমেটলি আমার আলফার মানটা হবে কজ ইনভার্স -1/4। তাহলে অপশন থেকে আসলে কোনটা আমার অ্যান্সার বলো তো, কজ ইনভার্স -1/4। আচ্ছা, এবারে দেখো আইওটি 14-15-তে আসা একটা প্রশ্ন, এ পার্টিকেল হ্যাজ 3 ভেলোসিটিস, কত কত বলছে দেখো 10, 20 and 30, so inclined at angle of 120 degree to one another। তাইলে কি বলছে আসলে আমরা চিত্রটা বোঝার চেষ্টা করি। আমাদের একটা আছে হচ্ছে 10, একটা আছে হচ্ছে আমাদের 20 এবং আর একটা আছে হচ্ছে আমাদের 30, এবং প্রত্যেকেই কি বলছে দেখো, প্রত্যেকের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি করে আছে। তাহলে এখানেও আমার 120 ডিগ্রি, এখানেও আমার 120 ডিগ্রি। আচ্ছা, এবং মধ্যবর্তী কোণ তো অবশ্যই এটা বুঝতেছে, এটা 120 ডিগ্রি হবে। এখন বলছে দেখো কি কোশ্চেন জিজ্ঞাসা করছে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি ইজ। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটির কি বের করতে হবে, ম্যাগনিটিউড বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যখন একাধিক বল থাকে, হ্যাঁ দুয়ের অধিক যখন বল থাকে তখন কিন্তু আমরা লম্বাংশ উপপাদ্য ব্যবহার করি, তাই না? আচ্ছা, তো লম্বাংশ উপপাদ্যের মেথডটা কি আশা করি সবার মনে আছে, লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্যের মেথডটা আসলে কি করতে হয় বলতো, আমাদের একটাকে ধরতে হয় হচ্ছে লব্ধির আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উল্লম্ব উপাংশ। তাহলে আমরা সবকিছু ধরো আমরা এই দিক বরাবর ধরে নিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধির আনুভূমিক উপাংশ আর এটা হচ্ছে আমাদের লব্ধির উল্লম্ব উপাংশ। ঠিক আছে, তাহলে আনুভূমিক উপাংশ যখন আমরা হিসাব করব এখানে লব্ধির, তখন কি করতে হয় বলতো, প্রত্যেকের কজ যে অংশটা আছে সেটা নিয়ে আসতে হয়। কেন ওই যে বলতো, কারণ হচ্ছে যখন এরকম একটা আর থাকে, একদিকে পি থাকে আর একদিকে কিউ থাকে, তখন ওই আনুভূমিক অংশের সাথে যখন কোনটা আমরা হিসাব করি, অর্থাৎ যখন এইখানে আমাদের আলফাটা দেওয়া থাকে, তখন আনুভূমিক দিকটা প্রকাশ করার জন্য কি করতে হয়, এই পি এর মানটা প্রকাশ করার জন্য কি করতে হয়, আর কজ আলফা করতে হয়। সো কজ দিয়ে মূলত হচ্ছে আমরা তখন কি করি, এই আলফাটাকে প্রকাশ করতেছি আর কি, আলফার সাহায্যে। তাইলে খেয়াল করো এইখানে এই আর এক্স এর মানটা প্রকাশ করার জন্য আমাকে এই 10, 20 এবং 30 তিনটা ভেক্টরেরই কজের যে অংশটা আছে সেটা নিয়ে আসতে হবে। তাইলে 10 যেটা আছে দেখো, 10 এর সাথে কোনো কোণ তো আসলে নাই, মানে আসলে 0 ডিগ্রি আছে, তো এটা লেখার দরকার নাই, বা চাইলে লিখতে পারো যে 10 cos 0 ডিগ্রি। এরপরে কত দেখো 20, তো 20 কত কোণে আছে দেখো তো, 120 ডিগ্রিতে আছে। আমাদের সবকিছু হিসাব করতে হবে হচ্ছে 10 বরাবর বা এই যে আর এক্স বরাবর। তাহলে 20 cos 120 ডিগ্রি, আর 30 সাথে কত আছে দেখো তো, এই 30 সাথে কত আছে দেখো তো, 30 সাথে আমাদের টোটাল কোণটা হচ্ছে
এখান থেকে হিসাব করতে হবে। তাহলে টোটাল কোণটা হচ্ছে আমাদের এখান থেকে একদম টোটালি 120 মিলে 240। তাহলে কত লিখবো? cos 240 ডিগ্রি। তাহলে এটার মানটা আমরা আগে আসলে বের করে ফেলি, এটার মানটা কত আসে একটু দেখি। আচ্ছা দেখো, এটার মান হচ্ছে আমাদের 15। সো এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার আমরা সেম ভাবে ওয়াই অক্ষর যে উপাংশটা আছে, মানে হচ্ছে উল্লম্ব উপাংশ, সেটা বের করব আর ওয়াই। আর ওয়াই এ কি করতে হয়? কস গুলোকে সাইন করে দিতে হয় সহজে। তাহলে কি লিখবো এখানে? 10 sin 0 20 sin 120 ডিগ্রি প্লাস হচ্ছে 30 sin 240 ডিগ্রি। তাহলে এইখানে ভাইয়া আমাদের আনসারটা আসলে কত হবে আমরা একটু করে দেখি, চলো। আমাদের এই পোর্শনটা করা দরকার নেই, এটা আসলে শূন্য হয়ে গেছে। তো পরের অংশ থেকে শুরু করলে আমাদের হয়ে যাচ্ছে। -5√3। ওকে, তাইলে দেখো আমরা কি জানি আসলে, আমাদের যে লব্ধিটা হবে ফাইনাল, সেই লব্ধিটা হবে হচ্ছে আর এক্স এবং আর ওয়াই এর বর্গের যে যোগফল তার হচ্ছে রুট। তাইলে এখানে মানটা বসাই দিই। তাহলে কত কত হবে আমরা একটু ক্যালকুলেটর করে ফেলি। অ্যান্সার হবে 10√3। 10√3। আচ্ছা, সো যেহেতু সবগুলো হচ্ছে বেগ, তাহলে আমাকে এককটা লিখতে হবে 10√3 মিটার/সেকেন্ড। ওকে, এখন খেয়াল করো, এই টোটাল পোর্শনটাকে আমরা যদি বের করতে চাই, আমরা কিন্তু ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি। যেহেতু এটা হচ্ছে আইওটিতে আসছে, তো আইওটিতে তোমরা আসলে ক্যালকুলেটর নিতে পারবা। তো তোমরা তখন কি করবা দেখো, একটা সহজ টেকনিক হচ্ছে, তোমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে চাইলে তোমরা প্রথমে হচ্ছে ক্যালকুলেটরের কমপ্লেক্স মোডে যেতে পারো। সো ক্যালকুলেটরের কমপ্লেক্স মোডে যাবা, তো কিভাবে যাবা? তোমরা হচ্ছে একদম মোড থেকে, টেকনিকটা হচ্ছে দেখো, তোমরা প্রথমে মোডে যাবা, ক্যালকুলেটরের মোড থেকে কমপ্লেক্স সেট করবা। এই যে মোডে গেলাম, মোডে গিয়ে 2 নাম্বারে দেখতে পাচ্ছি কমপ্লেক্স। তো যার যার ক্যালকুলেটর অনুযায়ী কমপ্লেক্স মোডটাকে সেট করবা। আচ্ছা, কমপ্লেক্সে যাওয়ার পরে তুমি হচ্ছে শিফট চেপে আবার আবার হচ্ছে কমপ্লেক্সে যাবা। সো এই যে এই ক্যালকুলেটরে শিফট চাপার পরে যদি আমি 2 চাপি, তাহলে শিফট চাপার পরে 2 চাপলে হচ্ছে ওই 2 এর উপরে দেখবা ছোট করে কমপ্লেক্স লেখা আছে। তো আমরা কি করব, এখানে আবার শিফট চেপে 2 দিলে তোমার হচ্ছে কমপ্লেক্স মোডটা চলে আসবে। তাহলে কমপ্লেক্স মোড আসলো, মানে এটা হচ্ছে আমরা কমপ্লেক্স মোডে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখবা মডুলাস এবং আর্গুমেন্টের একটা অপশন আছে। 3 নাম্বারে এখানে আছে হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্টের একটা অপশন। তো আমরা ওই অপশনটা আবার সিলেক্ট করব, ঠিক আছে? অপশনটা আমরা সিলেক্ট করলাম, করার পরে তোমরা দেখতে পারবা যে ওই আর এবং থিটা, এই মডুলাস এবং আর্গুমেন্টের একটা অপশন আছে। সো এখানে এখন কি করবা জানো, এই মানগুলা বসাবা। এখন খেয়াল করো, মান প্রথমে কত ছিল? 10। তাহলে 10 এর সাথে আর কিছু লেখা দরকার নাই, কারণ 10টা তো আসলে এই দিক বরাবরই আছে, ঠিক আছে? এটার 0 ডিগ্রি, সো 0 কে লেখা দরকার নাই। আচ্ছা, তাহলে 10 লিখলা, এরপর কত লিখবা দেখো? 20 আছে। সো ফার্স্ট হচ্ছে 10 লেখো, এরপর হচ্ছে 20 লেখো। এবার দেখো 20টা কত কোণে? 120। তাহলে 20 এখানে দিবা হচ্ছে 120। সো আমরা একটু লিখে ফেলি, 20 তার সাথে হচ্ছে 120। ওকে, এরপরে আমাদের দিতে হবে হচ্ছে কত? 30। 30 সাথে কত কোণ? 240। 240 দেওয়ার পরে জাস্ট ইকুয়াল দিলেই হবে। 30 240 দিলে, ইকুয়াল দিলে তোমার ক্যালকুলেটর তোমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। কত দিচ্ছে? 10√3 আর আর্গুমেন্ট হচ্ছে -150। তো দেখো ক্যালকুলেটরের মাধ্যমে তুমি আসলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। তোমার ক্যালকুলেটর তোমাকে কত বলতেছে দেখো তো? 10√3, এটা হচ্ছে আমাদের মডুলাস মানে মান, আর এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট মানে আমাদের কোণ। তাহলে ক্যালকুলেটর আমাদের বলে দিচ্ছে অ্যান্সার হবে কি? 10√3। সো এইটার মাধ্যমে তোমরা ক্যালকুলেটরকে ইউজ করতে পারো, ঠিক আছে? যেহেতু তুমি আইওটি তে ক্যালকুলেটরটা নিতে পারবা। আচ্ছা, এবার দেখো ভেক্টরের লব্ধি নির্ণয়। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টর ইজ 7 ইউনিটস। তো আমরা কি জানি? ম্যাক্সিমাম
ভ্যালুটা বের করার জন্য দুইটা ভেক্টরকে কি করতে হয়, যোগ করতে হয়। আমরা সাম আপ করলাম পি প্লাস কিউ, যেটা ভ্যালু বলা আছে হচ্ছে 7। আরটা বলছে মিনিমাম ভ্যালু হচ্ছে 1 ইউনিট, তাহলে আর মিনিমাম হচ্ছে আমাদের দুইটার বিয়োগফল, তো পি মাইনাস কিউ ধরলাম, পিটাকে বড় ধরছি আসলে 1। আচ্ছা, বলছে when two vectors are acting on a point at right angle the resultant, তাহলে সবার আগে তুমি পি এবং কিউ এর মানটা বের করো। তাহলে আমরা যদি 1 এবং 2 থেকে পি আর কিউ এর মান বের করতে চাই, তাহলে ফার্স্টে তুমি 1 আর 2 কে যোগ করো, যোগ করলে তুমি পাবা twice p equals to 8, সুতরাং আমার পি এর মানটা হচ্ছে 4। সেম ভাবে তুমি যদি 1 থেকে তুমি যদি 2 কে বাদ দাও, তাহলে পি এবং পি বাদ যাবে, টুয়াইস কিউ এর মান হবে হচ্ছে 6, দেয়ারফর কিউ এর ভ্যালু হবে হচ্ছে 3। এখন কি বলছে, ওই দুইটা ভেক্টর হচ্ছে আর অ্যাক্টিং অন এ পয়েন্ট এট রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে কি বলতো, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমাদের একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, কিউ এর মান 3, পি এর মান 4, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইলে আমরা লব্ধি কেমনে বের করি বলতো, রুট ওভার দুইটার স্কোয়ার করে যোগ করে দিলেই হবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 4 আর 3 থাকলে 5, তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 5 ইউনিটস। আচ্ছা, এখানে তো আসলে নিউটন হবে না, হ্যাঁ, এখানে হবে 5 ইউনিটস, 5 ইউনিটস। ওকে, সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডি। ওকে, আচ্ছা, এবার দেখো নদী ও স্রোতের যে টাইপটা আমরা আসলে পড়ি, আমাদের পপুলার একটা টাইপ অথবা জনপ্রিয় একটা টাইপ, নদী ও স্রোত। আচ্ছা, সো আমরা এটাকে দুইটা টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের টাইপ 1, যেটাকে আমরা বললাম হচ্ছে ন্যূনতম দূরত্ব, আর একটা হচ্ছে আমাদের টাইপ 2, যেটা হচ্ছে আমাদের ন্যূনতম সময়। এখন ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আমরা কোন দিক বরাবর আসলে রওনা করি বলতো, দেখবা যে আলফার মানটা সবসময় 90 ডিগ্রি থেকে বড় হয়, আদারওয়াইজ ন্যূনতম পথ আসলে যাওয়া যায় না। আচ্ছা, হোয়াট এভার, তাহলে এখানে আমার হচ্ছে স্রোতের বেগটা আছে ইউ, আর আমার হচ্ছে নৌকার বেগটা আছে হচ্ছে আমাদের ভি। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, দেখো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা পিথাগোরাসের অ্যাপ্লাই করার জন্য একটা সমকোণী ত্রিভুজ গঠন করতে পারি। তাইলে আমার এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ ডব্লিউ, এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ ডব্লিউ। তাহলে ভেক্টর শিফটের মাধ্যমে ইউটাকে আমি এখানে রিপ্লেস করতে পারি, এটা হচ্ছে আমাদের ইউ। তাহলে খেয়াল করে দেখো আমার এই ডব্লিউর মানটা হবে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার থেকে আমরা হচ্ছে ইউটাকে বাদ দিচ্ছি। আচ্ছা, তো লব্ধির মানটা এভাবে করে হচ্ছে আমাদের এত আসছে। এবার প্রয়োজনীয় সময় যে সূত্র, সেটা তো আমরা জানো যে প্রয়োজনীয় সময় হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। তবে এখানে কিন্তু এই বেগের মানটা আমরা ভি সাইন আলফার জায়গায় রিপ্লেস করতে পারি। তাহলে কত লিখতে পারি ভাইয়া বলতো, এখানে ভি সাইন আলফার বদলে আমরা রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এই ভ্যালুটাও সরাসরি বসাতে পারি। আবার সোজাসুজি নদী পার হবার ক্ষেত্রে যে আলফার মানটা এত হয়, এই যে শর্টকাটটা, এটা কিন্তু আমরা আগেই দেখে আসছি, যেখানে আমাদের এই ইউটা হচ্ছে স্রোতের বেগকে বোঝায় আর ভিটা হচ্ছে আমাদের নৌকার বেগকে বোঝায়, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন পরের সেগমেন্টটা আসো, আমরা আসলে সূত্রটা কি জানি বলতো ভাই, আমরা সূত্র জানি হচ্ছে যে টি এর মানটা হচ্ছে ডি বাই ভি সাইন আলফা, টি এর মানটা হচ্ছে আমাদের ডি বাই ভি সাইন আলফা। এখন এখন আমাদের টিটাকে মিনিমাম করতে চাইলে, আমরা যদি চাই যে এই টিটা হচ্ছে আমাদের মিনিমাম হোক, তাইলে এইখানে যে ভি সাইন আলফা সেটা কি হইতে হবে, ম্যাক্সিমাম। আর ভি সাইন আলফা কখন ম্যাক্সিমাম হয় বলতো, ভি সাইন আলফা তখনই ম্যাক্সিমাম হয় যখন আলফার মান কত ডিগ্রি হয় ভাইয়া, 90 ডিগ্রি হয়। তাহলে আলফার মান 90 ডিগ্রি তুমি যদি বসাও, ভি সাইন 90 হয়ে সেটা ভি হবে। এই জন্য সূত্র হচ্ছে টি মিনিমাম সমান ডি বাই ভি। আচ্ছা, এখন দেখো আলফার মান যেহেতু আমাদের হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমাদের লব্ধিটা আসলে এখানে কত হইলো, ডব্লিউ মাঝ বরাবর একটা জায়গা দিয়ে গেছে। তাইলে আমি যদি আবারও পিথাগোরাস এখানে অ্যাপ্লাই করে দেই, এটা যদি আমার ইউ হয়, আমাদের অলরেডি এটা হচ্ছে ভি আছে, তাহলে পিথাগোরাস অনুযায়ী এই লব্ধি বেগের মানটা কত আসতেছে দেখো তো, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। আচ্ছা, তাহলে এইভাবে করে হচ্ছে আমাদের লব্ধির বেগটা কি হয়, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আচ্ছা, তো একটা সহজ নিয়ম তোমাদের শেখাই দেয় মনে রাখার জন্য, যে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে তোমার যে বেগটা, সেই বেগের মানটা তোমরা দেখতে পাচ্ছ ভি স্কোয়ার থেকে ইউ স্কোয়ারকে বাদ দেওয়া লাগছে, মানে মাইনাস আছে, তাই না? আর ন্যূনতম সময়ের ক্ষেত্রে কি দেখলা, লব্ধিটা হচ্ছে যোগ আছে, প্লাস আছে। তো এটাকে এইভাবে সহজে মনে রাখো যে তুমি যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে চাও,
এবং তুমি যদি ন্যূনতম সময় যেতে চাও, মানে তোমার সময় কম লাগতে হবে, সেক্ষেত্রে তুমি তোমার বেগটাকে কি করে দাও, বৃদ্ধি করতে হয় না? তুমি ধরো একটা গাড়ি চালাচ্ছ, তখন তুমি গাড়ির বেগটাকে কি করবা, ম্যাক্সিমাম করে দিবা। তুমি একটা বাইক চালাচ্ছ, বাইকের বেগটাকে ম্যাক্সিমাম করে দিবা, তাই না? তাহলে বেগটা কখন ম্যাক্সিমাম হবে বলো, ভেতরে দুটার যোগ থাকলে নাকি ভেতরে দুটার বিয়োগ থাকলে? ডেফিনেটলি বুঝতে পারতেছো, যদি ভেতরে দুইটার কি থাকে, যোগ থাকে। তো এই সহজ নিয়মে মনে রাখবা যে লব্ধির দুইটা হচ্ছে যোগ করে স্কোয়ার কখন থাকবে, যদি সেটা ন্যূনতম সময় হয়। তাহলে ন্যূনতম সময় যদি আমার মাথায় মনে থাকে, তাহলে অবশ্যই আমার মনে থাকবে যে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে লব্ধিটাকে কি করতে হয়, একটা থেকে আর একটাকে বাদ দিতে হয়। ঠিক আছে, ওকে। এখন স্রোতের সাথে লব্ধির যে বেগের যে কোণটা, সেটা হিসাব করার জন্য পার্শ্বীয় সরণের কনসেপ্ট থাকলে আমাদের মোটামুটি হয়ে যায়। সো পার্শ্বীয় সরণ অ্যাকচুয়ালি আমাদের কোনটা বলতো? পার্শ্বীয় সরণ হচ্ছে আমাদের এই যে আনুভূমিক বরাবর যেটা গেছে। তাহলে আমার টোটাল যে অংশটা, আমরা যদি এইভাবে চিন্তা করি যে এটা হচ্ছে আমার ডি, নদীর প্রস্থ, এটা হচ্ছে আমার আনুভূমিক সরণ, দ্যাট ইজ এক্স, আর আমার মোট যে সরণ সেটা হচ্ছে আমার এখানে মোট সরণ হচ্ছে ধরো আমাদের যে এখানে এস বলা আছে, এস। তাহলে পিথাগোরাস অনুযায়ী বুঝতেই পারতেছো যে এস এর যে মানটা হবে সেটা হবে √, ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই অংশটা কিন্তু এখানে আছে, কোনাকুনি দূরত্বের সেগমেন্টে আছে। আর আমরা যদি পার্শ্বীয় সরণটা বের করতে চাই, মানে এক্স এর মান বের করতে চাই, তোমরা খেয়াল করে দেখো এই এক্স এর বরাবর, এক্স যদি দূরত্ব হয়, ওই দিক বরাবর বেগটা কত আছে, শুধুমাত্র ইউ আছে। তাহলে আমরা আসলে কি জানি ভাইয়া, আমরা জানি যে বেগের মানটা হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে আমার বেগ আসলে কত আছে, দেখো বেগ আছে ইউ, সরণ আছে কত দেখো তো, সরণ আছে এক্স, আর সময় হচ্ছে আমাদের এখানে টি মিনিমাম। এখানে কি লিখতে পারি, টি মিনিমাম। তাহলে খেয়াল করো, এখান থেকে কিন্তু আমরা আসলে বের করতে পারি বা তোমাদের দেখাইতে পারি, সেটা হচ্ছে এখান থেকে দেখাইতে পারি এক্স এর মানটা হচ্ছে ইউ ইন্টু টি মিনিমাম। তাহলে এখান থেকে আমাদের সূত্রটা চলে আসলো এক্স ইকুয়ালস টু ইউ ইন্টু টি মিনিমাম। সো আমরা ছোট্ট করে একটু রিভিউ দিয়ে দিলাম, নদী স্রোতের অনেকগুলো ম্যাথ আমাদের আছে এবং এই টাইপটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। তো দেখো, প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে আমাদের রুয়েট 10-11 সালে আসছে। কোন নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে বলছে আর প্রতিকূলে বলছে। তো অনুকূল থাকা মানে কি, নদী এবং স্রোত, নদী এবং স্রোত দুইটাই আসলে কি যোগ করতে হয়। তাহলে অনুকূল হচ্ছে ভি প্লাস ইউ আর প্রতিকূল হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে আমাদের প্রশ্ন মতে ভি প্লাস ইউ এর মান বলছে হচ্ছে দেখো 18, আর ভি মাইনাস ইউ বলছে হচ্ছে আমাদের 6। তাহলে আমরা যদি এখানে 1 আর 2 যোগ করি, তাহলে দেখতে পাচ্ছি 2v ইকুয়ালস টু হবে 24, দেয়ারফর ভি এর মান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর এখানে কিলোমিটার পার আওয়ার হবে ইউনিটটা, কিলোমিটার পার আওয়ার। এখন এখানে ভি এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসাইলে তুমি ইউ এর মান পেয়ে যাচ্ছ। সো ধরো আমরা হচ্ছে একে বসাই, তাহলে ইউ এর মানটা হবে 18 মাইনাস ভি, তার মানে 18 মাইনাস 12 হুইচ ইজ 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন বলছে দেখো কোন দিকে চালনা করলে, মানে আলফার মান চাইছে সোজা অপর পারে। সোজা অপর পারে মানে আসলে কি বলতো, আমাকে একদম ন্যূনতম পথে যেতে হবে, টাইপ 1। সো টাইপ 1টা আমরা কি শিখছিলাম, আলফার মানটা কিভাবে বের করতে হয়, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আমরা সরাসরি শর্টকাটটা এখানে অ্যাপ্লাই করে দিব। আচ্ছা, তাহলে এখানে কজ ইনভার্স আমাদের ইউ এর মানটা দেখতে পাচ্ছ, ইউ হচ্ছে 6 আর ভি হচ্ছে আমাদের 12। সো এখানে ভ্যালুগুলো একটু বসাই, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 12। সো কাটাকাটি করলে কি আসবে, -1/2 আর -1/2। কজ ইনভার্স -1/2 কখন হয়, যখন মধ্যবর্তী কোণ কত হয়, 120 ডিগ্রি হয়। ওকে, সো আশা করি এই প্রশ্নটা আমরা সবাই বুঝতে পারছি। এবার দেখো বইয়ের 3-4 সালে একটা প্রশ্ন আসছে যে প্রতি ঘন্টায় এত বেগে এত প্রশস্ত একটি নদী, তাহলে আমাদের কতটুকু নদী প্রশস্ত সেটা বলে দিছে, ডি এর মান বলছে 240 মিটার। আচ্ছা, একটি নদীর নিচের দিকে প্রবাহিত হচ্ছে এবং প্রতি ঘন্টায় এত বেগে। আচ্ছা, তাহলে এত বেগে হচ্ছে নদী প্রবাহিত হচ্ছে, তার মানে স্রোতের বেগটা বলে দিছে 1800 মিটার। এটা কি প্রতি ঘন্টা, তার মানে কি মিটার পার আওয়ার। ঠিক আছে, এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার দরকার নাই, যদি না দরকার পড়ে। আচ্ছা, প্রতি ঘন্টায় এত বেগে সাঁতারে সক্ষম, তাহলে সাঁতারুর বেগ বলছে, আমরা সেটাকে নৌকার বেগের সাথে কম্পেয়ার করতে পারি। আচ্ছা, সেটা হচ্ছে এত। বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক, দেখো বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক, তো বিপরীত বিন্দু আসলে কোনটা বলতো, তুমি যেখান থেকে রওনা করছো তার এক্সাক্ট বিপরীত বিন্দু, তার মানে আসলে কোনটা, ন্যূনতম পথের যে টাইপ সেটাই, এক্স্যাক্টলি সেটাই।
যেতে ইচ্ছুক, কোন দিক বরাবর সাঁতার দিবে? এই যে কোন দিক বরাবর সাঁতার দিবে মানে তোমাদের কাছে আলফার মান চাওয়া হয়েছে এবং সেই বিন্দুতে যেতে কত সময় লাগবে, তার মানে তোমাদের কাছে টি এর মান চাইছে, টাইপ 1 এর মতো। তাহলে প্রথমে আলফাটা বের করে ফেলি। আলফা হবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। মাইনাস ইউ আসলে কোনটা? মাইনাস ইউ হচ্ছে আমাদের মান দুটাই বলা আছে, ভ্যালুগুলো বসাই দেই। কজ ইনভার্স মাইনাস 1800 বাই 3600। তাহলে এখানে বুঝতেছো যে কাটাকাটি করলে মাইনাস হাফ হবে, আর তাহলে মাইনাস হাফ হইলে আমাদের অ্যান্সার হবে 120 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা সেই বিন্দুতে যেতে কত সময় লাগবে? তাহলে সময় টাইপটা আমরা করে ফেলি। সময় হচ্ছে আমাদের ডি বাই ভি সাইন আলফা। তাহলে এখানে মান বসাই দাও। আমাদের বলছে হচ্ছে 240, ভি এর মান বলছে হচ্ছে আমাদের 3600 সাইন 120 ডিগ্রি। তাহলে এখান থেকে ছোট করে ক্যালকুলেশন করে ফেলো যে টাইম আসলে আমাদের কত লাগবে। তাহলে কাটাকাটি করলে মোটামুটি এতটুকু, বেশি কাটাকাটি এখানে আসলে করার নাই। আচ্ছা তাহলে 24 উপরে আছে, নিচে হচ্ছে 360 ইন্টু সাইন 120। আচ্ছা, তো আমাদের এখানে আনসার আসে 0.0769। খেয়াল করে দেখো এখানে আওয়ারটা ছিল, সো অ্যান্সারটা অবশ্যই কি আওয়ারে আসছে, মানে ঘন্টায় আসছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। ওকে, এখন খেয়াল করে দেখো একটি স্রোতের বেগ বলা আছে। স্রোতের বেগ বলছে 5 মিটার পার সেকেন্ড। এত বেগের একটি নৌকা, সো বেগের মান বলে দিচ্ছে নৌকার, সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো সেই নৌকার সোজাসুজি ভাবে, এই যে সোজাসুজি ভাবে মানে আসলে কোনটা বলতো? ওই যে ন্যূনতম পথ বা সর্বনিম্ন যে দূরত্ব, সেটা সর্বনিম্ন দূরত্ব। তাহলে ওই নদী পারাপার হতে সময় কতটুকু লাগছে বলে দিছে। তো 1 মিনিট 40 সেকেন্ড আসলে কত হয়? এদিকে 60 সেকেন্ড, এদিকে 40 সেকেন্ড, তার মানে 100 সেকেন্ড সময় লাগছে। তাহলে নদীর প্রস্থ চাইছে। তাহলে আমরা সূত্র কি জানি বলতো? আমরা জানি সূত্র হচ্ছে টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফাও যেমন লিখতে পারি, আমরা ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার লিখতে পারি। এখন এখানে তো আমাদের কোণ বলা নাই, কোনটা বের করে নেওয়া যায় সমস্যা নাই, কিন্তু কোণ বলা নাই। সো কোণ না বলা থাকলেও যেহেতু ভি এবং ইউ এর মান বলা আছে, আমরা সরাসরি এখান থেকে মানটা বসাই দিতে পারি। তাহলে দেখো ডি এর মান আমাদের বলছে হচ্ছে, ডি এর মান কত বলছে আমাদের দেখো তো, পাড়ি দিতে এত লাগছে। আচ্ছা, নদীর প্রস্থ জিজ্ঞাসা করছে, ফাইন ফাইন, নদীর প্রস্থ জিজ্ঞাসা করছে। তাইলে আমরা সূত্রটা লিখতে পারি হচ্ছে এত। তাহলে ডি এর মান আসবে টি ইন্টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো টি এর মান বলছে আমাদের 100, ভি এর মান হচ্ছে আমাদের 10 মাইনাস 5। তাহলে খেয়াল করো 100 ইন্টু 100 থেকে 25 বাদ দিলে √75। √75 এর ভিতরে কত আছে? √25 আর হচ্ছে ইন্টু 3। 25টা রুট হয়ে বাইরে আসলে হবে 5, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 500 √3। সো 500 √3 এত মিটার রাখলেই তোমার অ্যান্সারটা ঠিকঠাক। আচ্ছা ওকে, এবার চলো আমরা আইওটি 17-18 সালে আসা একটা প্রশ্ন দেখে ফেলি। দেখো কি বলছে, এ প্লেন হ্যাজ অ্যান এয়ার স্পিড অফ এত। তাহলে এটা হচ্ছে আমাদের প্লেনের একটা ভেলোসিটি দিয়ে দিছে। হোয়াট শুড বি দ্য প্লেনস হেডিং ইফ ইট ইজ টু ট্রাভেল ডিউ নর্থ। তার মানে এই প্লেনটা যেতে যাচ্ছে কোন দিকে? নর্থে যেতে যাচ্ছে। আচ্ছা, তাহলে প্লেনটা আমাদের যেতে চাচ্ছে কোন দিকে? নর্থে যেতে চাচ্ছে। এটা হচ্ছে আমাদের টার্গেট। এটা কার ভেলোসিটি? প্লেনের ভেলোসিটি। ওকে, রিলেটিভ টু দ্য আর্থ ইন এ ওয়াইন্ড ব্লোয়িং উইথ এ ভেলোসিটি অফ এত ইন এন ইস্টার্লি ডিরেকশন। তাহলে আমাদের এয়ার আসলে কোন দিকে যাচ্ছে বলতো? আমাদের আর্থের যে উইন্ডটা আছে সেটা কোন দিকে যাচ্ছে? ইস্টার্লি ডিরেকশনে যাচ্ছে, তাই তো? তার মানে আমাদের ইস্ট হচ্ছে এইদিকে, এদিকে যাচ্ছে। তাহলে দিস ইজ আওয়ার, ধরো ভিডব্লিউ, ভি ওয়াইন্ড আর কি। এখন খেয়াল করো আমার এই এই বাতাস যেদিকে যাচ্ছে, বাতাসের সাপেক্ষে কিন্তু হিসাব করতে হবে। দেখো বলে দিচ্ছে রিলেটিভ টু, বাতাসের সাপেক্ষে হিসাব করতে হবে। সো যার সাপেক্ষে হিসাব করতে হয় তাকে সবসময় কি করতে হয় বলতো? তাকে উল্টাই দিতে হয়। তাহলে বাতাসটাকে কি করতে হবে? অবশ্যই বাতাসটাকে উল্টায় লিখতে হবে। সো বাতাসটাকে উল্টায় আমরা লিখলাম এইদিকে মাইনাস ভিডব্লিউ। আচ্ছা, তাহলে খেয়াল করো আমাদের একটা হচ্ছে এই যে মাইনাস ভিডব্লিউ, আর একটা হচ্ছে আমাদের ভিপি, দিস ইজ মাই টার্গেট। তাহলে আমার অবশ্যই প্লেনটাকে যেতে হবে কোন দিকে, রওনা করতে হবে কোন দিকে বলতো? অবশ্যই প্লেনটাকে রওনা করতে হবে হচ্ছে আমাদের এই বরাবর।
আর এই যে ভেলোসিটি যেটা বলা আছে, এই ভেলোসিটি প্লেনের না, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। কার রেসপেক্টে? উইন্ডের রেসপেক্টে। তাইলে আমার প্লেনের অ্যাবসলিউট যে ভেলোসিটি সেটা আসলে কোন দিকে? এদিকে হওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই ভিপিটার যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা বের করতে বলছে। দেখো এখানে সবগুলো কোণ বলা আছে, তাহলে কোণ কিভাবে বের করা যায়? আমরা এখানে সুন্দর একটা কি ত্রিভুজ পেয়ে গেছি না? সুন্দর যে ত্রিভুজটা আমরা এখানে পাইছি, সেই সুন্দর ত্রিভুজের আমার একটা বলা আছে, ধরো এই বাহু, এই বাহুর যে মানটা, এই বাহুর মানটা বলে দিছে। দেখো কত বলছে, এ প্লেন হ্যাজ এ এয়ার স্পিড অফ 240। তাহলে আমাদের এটা আছে হচ্ছে 240, আর আমাদের ইস্টার্লি ডিরেকশনে যেটা যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। সো এটা হচ্ছে আমাদের ভিডব্লিউটা। সো ভিডব্লিউ বলা আছে হচ্ছে 100। তো কোন দিকে আসলে সে যাবে, সেটা আসলে কোন দিকে গেছে দেখো তো, এই যে আলফাটা, এই যে বা কোনটা, সেটা হচ্ছে আলফা। তাহলে এখান থেকে কিন্তু সুন্দরভাবে আমরা আলফার মানটা কি করে ফেলতে পারবো? বের করে ফেলতে পারবো। তাহলে চলো আলফার মানটা বের করি। এখানে যদি সাইন আলফা করি, সাইন আলফা করলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে কত আসতেছে? 100/240। তাহলে এখান থেকে আলফার মানটা হবে আমাদের সাইন ইনভার্স 100/240। এখান থেকে আমরা একটু ছোট করে ক্যালকুলেশনটা করে ফেলি। আচ্ছা, তো আমাদের অ্যান্সার আসতেছে এখানে 24.62, 24.62 ডিগ্রি। তাহলে 24.62 ডিগ্রি, দিস ইজ আওয়ার অ্যান্সার, 24.62 ডিগ্রি। আচ্ছা, তো তোমাদের একটা কথা বলে রাখি, অবশ্যই কিন্তু ক্যালকুলেটরকে কোন হিসাব করার সময় ডিগ্রি মোডে রাখবা, নাইলে কিন্তু আসলে ঝামেলা হবে, ঠিক আছে? ওকে, এবারে দেখো বুটেক্স 21/22-এর একটা প্রশ্ন, যে একটি গাড়ি এত বেগে উত্তর দিকে যাচ্ছিল, ফাইন, গতি পরিবর্তন করে উত্তর দিকের সাথে একটা সার্টেন বেগে গেছে। এখন জিজ্ঞাসা করছে বেগের পরিবর্তন আসলে কত। তো কয়েকভাবে প্রশ্নটা সলভ করা যায়, ভেক্টর নিয়মেও করা যায়। তো আমরা হচ্ছে একদম সহজ একটা নিয়মে তোমাদের করাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো, গাড়িটা প্রথমে যাচ্ছিল উত্তর দিকে, সো গাড়ির যে ভেলোসিটি ভিসি ধরলাম, সেটা হচ্ছে আমাদের কোন দিকে? উত্তর দিকে। উত্তর দিকে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। গতি পরিবর্তন করে এরপর উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে গেছে। তাহলে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে আমার কিন্তু কোন দিকে গেছে সেটা বলে নাই। ফাইন, আমরা যে কোনো একটা দিক ধরে নিলাম। ধরো আমরা ধরে নিলাম হচ্ছে আমার এই গাড়িটা এই দিকে গেছে, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে আমার ধরো পূর্ব দিকে গেছে, ধরে নাও। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের পশ্চিম, এটা হচ্ছে আমাদের দক্ষিণ। এখন খেয়াল করো, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণে 42 কিলোমিটার পার আওয়ারে গেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা লিখলাম, এটা হচ্ছে নতুন একটা, এটাকে লিখলাম ভিসি প্রাইম হুইচ ইজ 42। এখন একটু খেয়াল করে দেখো, বলছে বেগের পরিবর্তন কত। তাহলে বেগের যে পরিবর্তনটা, পরিবর্তন বের করার ক্ষেত্রে আমরা আসলে কি করি? পরিবর্তন বের করার ক্ষেত্রে আমরা আসলে কি করি? আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি। সো ফাইনাল কোনটা? ফাইনাল হচ্ছে ভিসি প্রাইম, তাকে থেকে বাদ দিতে হবে হচ্ছে ভিসি প্রাইমকে, ঠিক আছে? তাহলে খেয়াল করো এই অংশটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি ভিসি প্রাইম প্লাস মাইনাস ভিসি প্রাইম, ভিসি প্রাইম প্লাস মাইনাস ভিসি। তাহলে ভিসিটাকে কি করতে হবে? উল্টাইতে হবে। সো ভিসি কোনটা আছে? উপরের দিকে আছে, তো ভিসি কে কি করতে হবে? নিচের দিকে উল্টাই দিতে হবে, নিচের দিকে নিয়ে আসতে হবে। তো এখানে আমি নিচের দিকে টান দিয়ে লিখলাম মাইনাস ভিসি। এখন তাহলে খেয়াল করে দেখো, এখন আমার এই জিনিসটার মান আসলে কত, মানটা বের করতে হবে। সো এটার মান যদি আমাদের বের করতে হয়, মডুলাস করতে হবে রুট করে। রুট করে মডুলাস করলে ভিসি প্রাইম স্কোয়ার মাইনাস ভিসি স্কোয়ার, তাইলে ভিসি স্কোয়ার প্লাস, এখানে কিন্তু সবগুলা কি হয়ে যায়? ধনাত্মক ভ্যালুই থাকে, মডুলাস করে নিতে হয়। সো ভ্যালুগুলো পজিটিভ আসবে। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করো, আমি সূত্রে যদি প্লাস লিখি, সূত্রে প্লাস লিখলে হচ্ছে মাইনাস ভিসি এর সাথে কোনটা হিসাব করতে হবে, আর সূত্রে মাইনাস লিখলে তোমার আগের দুইটার মধ্যবর্তী কোণ হিসাব করতে হবে। তো সুবিধা হচ্ছে তোমার আগেরটার সাপেক্ষে করা। এজন্য আমি একটা কাজ করি, আমি এখানে সরাসরি মাইনাসটাই লিখি, -2 ভিসি ভিসি প্রাইম। তাহলে কোণ নিতে হবে আগের দুইটার মধ্যে, আগের দুইটার মধ্যবর্তী কোণ কত ছিল? 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তো এবার একটু ছোট করে ক্যালকুলেশনটা করে ফেলি আমরা, আমি একটু মান বসাই দিই। তাহলে কত আছে দেখো, 40 স্কোয়ার প্লাস 42 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 40 ইন্টু
42 ইন্টু কস 60। তো cos 60 এর মান হচ্ছে আমাদের হাফ। তো ওই cos 60 আর এই 2 টা আসলে কাটাকাটি যাবে, ঠিক আছে? তো আমরা ফার্দার ক্যালকুলেশনটা করে একটু দেখি মানটা কত আসে। 41.036 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার বেগের যে পরিবর্তন হয়েছে সেই বেগের পরিবর্তনের মান। কিন্তু এখানে কিন্তু খেয়াল করে দেখো, মানও আছে দিকও আছে। তাহলে আমাকে কি বের করতে হবে? মানের পরিবর্তনটা যেমন দেখাইছি, দিকের পরিবর্তনটাও একইভাবে দেখাতে হবে। এখন দিকের পরিবর্তন দেখানোর জন্য আমরা কি, আমাদের একদম অনেক পরিচিত একটা সূত্র আছে না, ট্যান থিটা, ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা কি লিখতে পারি? ট্যান থিটা। এখন তুমি কার সাপেক্ষে অ্যান্সারটা করতে চাও বলো তো? এখানে তুমি গাড়ির সাপেক্ষেও করতে পারো, আবার গাড়ির যে পরের যে দিকটা তার সাপেক্ষেও করতে পারো। কোনটা বেশি অবভিয়াস? অবশ্যই প্রথমটা, কারণ প্রথমটা পারফেক্টলি বলা আছে যে সে উত্তর দিকেই গেছে। তাহলে প্রথমটা সাপেক্ষে করবো। সো প্রথমটা কত আছে? 40 আছে। তবে ভাই একটা বিষয় কেয়ারফুলি মনে রাখবা, যখন তুমি আসলে ওই আপেক্ষিক বেগ নিয়ে ম্যাথ করতেছো, তখন এই যার সাপেক্ষে করতেছো, যাকে উল্টাই দিছো, ওইটাকে নিয়ে হচ্ছে ক্যালকুলেট করবা যখন দিক হিসাব করবা, এটা মাস্ট। তাহলে ভিসি কে না হিসাব করে আমরা মাইনাস ভিসি কে হিসাব করব। আর একটা ভেক্টর তো অলরেডি আমাদের আছে, হচ্ছে ভিসি প্রাইম। সো এই দুটার রেসপেক্টে যা করার আমাদের করতে হবে। তাহলে এই দুটার রেসপেক্টে করলে তাদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। তার মানে আমাদের আসলে আলফাটা এখানে কত চিন্তা করতে হবে? 120 ডিগ্রি চিন্তা করতে হবে, ঠিক আছে? তাইলে এখানে আমরা ক্যালকুলেশনে সরাসরি মান বসাই দিই। সূত্র কি? যার সাথে হিসাব করা হয় থিটাটা। তো আমি ধরলাম আমার যে লব্ধিটা, দেখো এইদিকে মাইনাস ভিসি আছে 40, এটা আছে ভিসি প্রাইম হচ্ছে 42, লব্ধিটা 42 এর দিকে বেশি থাকবে। তো ধরো আমার লব্ধিটা হচ্ছে এই বরাবর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে এটা হচ্ছে আমাদের ডেল ভি প্রাইম। এখন আমি তাইলে কোনটা ধরতেছি আসলে কার সাথে? কোনটা ধরতেছি হচ্ছে এই যে মাইনাস ভিসি প্রাইমের সাথে। এটাকে ধরলাম হচ্ছে আমরা থিটা। তাইলে যার সাথে কোনটা ধরা হয় তার মানটাকে নিচে লিখতে হয়, অবশ্যই ধনাত্মক মান লিখতে হবে। ভিসি এর মানটা হচ্ছে 40। আচ্ছা, তাহলে বাকি থাকলো কি? 42 বাকি থাকলো। তাহলে উপর হবে 42 সাইন 120 ডিগ্রি, নিচে হবে 42 কজ 120 ডিগ্রি। এবার একটু কষ্ট করে এটার ক্যালকুলেশনটা করে ফেলি, আমি একটু দেখি কত আসবে। আচ্ছা, আমাদের আনসার আসবে 62.419 ডিগ্রি। তাহলে এই ডিগ্রিটা আসলে কার সাথে ভাইয়া বলো তো? এই ডিগ্রিটা হচ্ছে আমাদের এই যে দক্ষিণ দিকের সাথে। দেখো দক্ষিণ দিকের সাথে এই কোণটা আমাদের উৎপন্ন হয়েছে। দক্ষিণ দিকের সাথে কত উৎপন্ন হয়েছে? 62.41 ডিগ্রি। তাইলে আমরা এখানে লিখলাম দক্ষিণ দিকের সাথে, দক্ষিণের সাথে। আচ্ছা, তো দক্ষিণের সাথে কোন দিকে গেছে? ফাইনালি দক্ষিণের সাথে দেখো পূর্ব দিকে গেছে। এই জিনিসটা অ্যাড করে দিতে পারো, দক্ষিণের সাথে পূর্বে। আচ্ছা, তবে এখানে পূর্ব জিনিসটা স্পেসিফাই করা দরকার নাই। কেন স্পেসিফাই করা দরকার নাই? কারণ তুমি যে আসলে এটা এই ডান দিকে গেছে, এটা তো ফিক্স না, বাম দিকে তো যেতে পারতো। এজন্য পূর্ব জিনিসটাকে স্পেসিফাই করা দরকার নাই, শুধুমাত্র বলে রাখো দক্ষিণের সাথে। এবার চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। বুয়েট 6-7 একটা প্রশ্ন আসছে, দেখো কোনো একদিন 30 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে বৃষ্টি পড়তেছিল। আচ্ছা ফাইন। এরপরে যদি বায়ু এত গতিতে উত্তর থেকে দক্ষিণে বয়, তাহলে আমরা কিন্তু একটা চিন্তা করতে পারি। বায়ু প্রবাহ যেহেতু উত্তর থেকে দক্ষিণ বলছে, আমরা কিন্তু এরকম রোটেট করতে পারি। আমরা উত্তরটাকে যদি এই পাশে লিখি, উত্তরটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে পশ্চিমটা এই পাশে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের পশ্চিম হবে, দক্ষিণটা এটা এখানে চলে আসবে, আর এই পাশে পূর্বটা হচ্ছে এখানে চলে আসবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই পোর্শন থেকে আমাদের বায়ু প্রবাহের দিকটা বলছে উত্তর থেকে দক্ষিণ। তাহলে উত্তর থেকে দক্ষিণে আমার বায়ু প্রবাহ হচ্ছে, ধরো এটা হচ্ছে ভি এয়ার। আচ্ছা, আর বৃষ্টির দিকটা বলা আছে, এটা হচ্ছে কত? 30 মিটার পার সেকেন্ড। এখন বলছে বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা কোন দিক ধরতে হবে। তাহলে বায়ু প্রবাহের কারণে বৃষ্টি আসলে কোন দিকে পড়বে বলতো? বায়ু প্রবাহের কারণে ধরো বৃষ্টিটা হচ্ছে লব্ধি বরাবর পড়তেছে। তাহলে তুমি যে ছাতাটা ধরবা, ছাতাটা কিন্তু অবশ্যই বৃষ্টি যেহেতু এইভাবে পড়তেছে, তাহলে ছাতা তোমার কিভাবে ধরতে হবে বলতো? ছাতা ধরতে হবে এই বরাবর, এই বরাবর তোমাকে ছাতাটা ধরতে হবে। এটা হচ্ছে তোমার ছাতা, ঠিক আছে? তাইলে ছাতার যে কোণটা একটু বের করে ফেলি। আমরা এই ত্রিভুজটাকে একটু ক্লিয়ারলি এখানে আঁকি। এটা হচ্ছে আমার ছাতার কোণটা থিটা। তো আমার যে ব্যক্তির বেগটা আছে, বা এই যে বাতাসের যে বেগটা আছে, বাতাসের বেগটা এখানে হচ্ছে 10।
আর বৃষ্টির বেগটা আছে হচ্ছে আমাদের 30। তাহলে খেয়াল করো, আমরা tan থিটা দিয়ে বের করতে পারি। tan থিটার মান হবে লম্ব বাই ভূমি 10/30। তার মানে থিটার মান হবে tan ইনভার্স 10/30। আনসার এটা রাখলেও হয়, আবার ক্যালকুলেট করে তোমরা tan ইনভার্স যদি করে দিতে চাও, ইউ আর ওয়েলকাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের অ্যান্সার আসতেছে 18.43 ডিগ্রি। এটা আসলে কার সাথে বলো তো? এটা হচ্ছে আমরা উলম্বের সাথে হিসাব করছি, সো বলে দিব উলম্বের সাথে। ওকে, এবার পরবর্তী প্রশ্ন দেখো, রোয়ের চারপাশে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে 10 কিলোমিটার/ঘন্টা বেগে বৃষ্টি পড়ছে। আচ্ছা, 60 কিলোমিটার/ঘন্টা বেগে পূর্ব দিকে পশ্চিমে বাতাস বইছে। এরপরে গাড়ির একটা গতিবেগ বের করতে বলছে, যাতে গাড়ির সামনের ও পেছনের কাজ এবং শুধুমাত্র পেছনের কাজ ভিজে। তো এই প্রশ্নটা সিলেক্ট করার অন্যতম একটা কারণ হচ্ছে তোমাদের চাহিদাকে সামনে রাখা। সো এই প্রশ্নটা নিয়ে অনেকের মাথা খারাপ থাকে যে ভাই, এরকম একটা প্রশ্ন আছে যে গাড়ির বেগ কেমন হইলে গাড়ির সামনের কাজ ভিজবে বা গাড়ির পেছনের কাজ ভিজবে বা দুইটা কাজে ভিজবে। সো ওই প্রশ্নটা হচ্ছে এখানে আসলে রাখা হয়েছে। এখন দেখো, অনেক আগে আসছে, 4-5 সালে আসছে, তবুও ওটার যেই ট্রেন্ড বা ওটার যে একটা ক্রেজ, সেটা এখন আসলে আছে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি, সহজে বোঝার চেষ্টা করবো। দেখো, তাইলে আমাদের বৃষ্টির বেগ বলা আছে, আমরা একটু লিখে রাখি, সাইডে একটু নোট করে রাখি যে আমাদের বৃষ্টির বেগ বলা আছে 10 কিলোমিটার/আওয়ার, আর বাতাসের বেগ বলা আছে 60 কিলোমিটার/আওয়ার। এবং পূর্ব থেকে পশ্চিমে যেমন বাতাস বইছে, একইভাবে পূর্ব থেকে পশ্চিমে আমার গাড়িটাও চলতেছে। এখন দেখো, এই জিনিসটাকে যদি আমি একটা ছোট চিত্রের মাধ্যমে বোঝাই, ধরো এটা হচ্ছে আমাদের গাড়ি, এটা হচ্ছে আমাদের গাড়ি। তা আমাদের এটা হচ্ছে পশ্চিম দিক, আমরা জানি এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, এটা আমাদের উত্তর দিক, এটা আমাদের দক্ষিণ দিক। তাহলে গাড়ি কোন দিক থেকে কোন দিকে যায়? পূর্ব থেকে পশ্চিমে যায়। তাহলে গাড়ি হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে যায়, এটা হচ্ছে আমাদের ভিসি। এখন দেখো তো, বাতাস কোন দিকে যায়? পূর্ব থেকে পশ্চিম, একই দিক। একই দিকে না হইলে আসলে এই ম্যাথটা এত সুন্দর হইতো না, ঠিক আছে? একই দিকে না হইলে এত সুন্দর হইতো না। তাহলে বাতাসের বেগটাও আছে একই দিকে। আচ্ছা, আর বৃষ্টি তো বুঝতেছই, বৃষ্টি পড়তেছে হচ্ছে উপর থেকে নিচে, এইদিকে পড়তেছে। এখন একটু কমন সেন্স খাটাও, আমরা টার্গেট ধরে ধরে ম্যাথটা অ্যাপ্রোচ করবো, টার্গেট ধরে ধরে মিলাবো। তাহলে প্রথমে আমরা একটা কাজ করি, গাড়ির সামনের এবং পেছনের কাজ কখন ভিজবে এটা একটু বোঝার চেষ্টা করি। তো গাড়ি কোন দিকে আসতেছে? সামনে আসতেছে। তো ধরো আমি এখানে গাড়ি, আমি নিজে গাড়ি, তা আমি যখন এভাবে আসতেছি, সামনের কাজ কখন ভিজবে? যদি বৃষ্টি এইভাবে পড়ে, তাই না? তো আমি হচ্ছে গাড়ি, আমি আস্তে আস্তে যাচ্ছি, তো কখন সামনের কাজ ভিজবে? যদি এভাবে বৃষ্টিটা পড়ে, ঠিক আছে? মানে এভাবে পড়তে হবে বৃষ্টিটা। তাইলে আমার এটা যদি আমার গাড়ি হয়, ধরো এটা যদি আমার গাড়ি হয়, আমার বৃষ্টি পড়তে হবে কিভাবে? এভাবে পড়তে হবে। এটা হচ্ছে আমার টার্গেট, বৃষ্টি পড়তে হবে এভাবে। এখন একটু চিন্তা করো, দেখো আমরা যদি খুব ছোট করে চিন্তা করি যে আমার লব্ধি আসতে হবে এইভাবে, আমার ইতোমধ্যে কিন্তু কে আছে? ইতোমধ্যে কিন্তু বৃষ্টির বেগটা আছে নিচের দিকে, ইতিমধ্যে বৃষ্টির বেগটা আছে নিচের দিকে। তাহলে আমার আলটিমেট লব্ধি এদিকে কখন আসবে বলো? আলটিমেট লব্ধি দিকে কখন আসবে? যদি আমার অপর একটা ভেক্টর কোন দিক থাকে? এদিকে থাকে, ঠিক আছে? এদিকে অপর একটা ভেক্টর থাকলেই কিন্তু তখন তোমার এই লব্ধিটা এদিক বরাবর কাজ করবে, রাইট? তাহলে এই ভেক্টরটা হচ্ছে আমার লাগবে। এখন একটু চিন্তা করো, এই যে যে বৃষ্টিগুলো আসলে পড়তেছে, এই সমস্ত বৃষ্টির বেগটা কার সাপেক্ষে? গাড়ির বেগের সাপেক্ষে হিসাব করা লাগবে। কার সাপেক্ষে হিসাব করা লাগবে? গাড়ির বেগের সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে হিসাব করতে হয় তাকে সবসময় কি করতে হয়? বদলাইতে হয়, উল্টাইতে হয়। তাহলে গাড়ির বেগটাকে কি করতে হবে? বিপরীত দিকে নিয়ে চিন্তা করতে হবে, মানে মাইনাস ভিসি করে চিন্তা করতে হবে। তাহলে আমাদের এই ভিসি কে নিয়ে আমরা আসলে কাজ করব না, মাইনাস ভিসি কে নিয়ে কাজ করব, বৃষ্টিকে নিয়ে কাজ করব, আর বাতাস নিয়ে কাজ করব। তাহলে খেয়াল করো, আমার একটা আছে হচ্ছে এদিকে মাইনাস ভিসি, একটা আছে হচ্ছে এদিকে আমার ভিএ, আর আরেকটা আছে হচ্ছে আমাদের এদিকে ভিআর। তাহলে বলো, আমার ফাইনালি লব্ধিটা কখন ডান দিকে থাকবে? সামনের কাজ ভিজতে হইলে ফাইনাল লব্ধিটা যে ডান দিকে থাকা লাগবে, এটা আশা করি বুঝছো। তাহলে এই লব্ধিটা কখন ডান দিকে থাকবে? যখন এই দুজন মারামারি করে কি করবে? এই দুজন মারামারি করে যখন কে জিতবে? ডান দিকের জন জিতবে, তাই না? এই ডান দিকের জন যদি না জিতে, তাহলে তো তোমার ফাইনালি সেটা ডান দিকে থাকবে না। তাইলে
আমার এই যে লব্ধিটা এটা হচ্ছে আমার এই ভিএ এবং ভিসি এর বিয়োগফল, তাহলে ভিসিটাকে বড় হইতে হবে, এটা হচ্ছে আমার অবশ্যই কি ভিসি মাইনাস ভিএ। তাহলে ভিসি মাইনাস ভিএ যদি আমরা এখানে করি, অনলি সেই ক্ষেত্রে তোমার গাড়ির সামনের কাজটা ভিজবে। তাহলে ভিসি থেকে ভিএ বাদ দেওয়া মানে কি, আসলে ভিসি নিজে বড়, ঠিক আছে, তার মানে কি ভিসি আসলে নিজে বড়। এই কারণ হচ্ছে আমাদের সামনের কাজটা ভিজবে। তাহলে সামনের কাজ ভেজার জন্য আমাদের ভিসি ইজ গ্রেটার দেন কি হতে হবে, ভিএ। আচ্ছা, এবারে তোমাদের একটু উল্টা করে বুঝাই, উল্টা করে হচ্ছে আমি পেছনের কাছের জন্য একটু উল্টা করে বুঝাই দিই, তাহলে তোমাদের সমস্ত কনসেপ্টই ক্লিয়ার থাকবে। তো আমরা দেখলাম যে ভিসি যদি ভিএ থেকে বড় হয় তাহলে সামনেরটা ভিজে। তাইলে এবার চিন্তা করো তো, এবার আমরা চিন্তা করব হচ্ছে ভিসি লেস দেন ভিএ, মানে এবার বাতাসটাই বড়। বাতাসটা যদি বড় হয় তাহলে বলো এই ভিএ এবং ভিসি এর মধ্যে মারামারি করে কে জিতবে? বাতাস জিতবে, কারণ বাতাস বড়। তাহলে আমার লব্ধিটা থাকবে বাম দিক বরাবর। আচ্ছা, তাহলে লব্ধিটা থাকলো তখন বাম দিক বরাবর। এই লব্ধি কি হবে, ভিএ থেকে ভিসি এর বিয়োগফল, ঠিক আছে। আর আমার বৃষ্টি তো সবসময় নিচের দিকেই পড়তেছে, সো বৃষ্টি হচ্ছে নিচের দিকে ভিআর। তাহলে দেখো তো ফাইনাল লব্ধি কোন দিক, ফাইনাল লব্ধি হচ্ছে আমার নিচের দিক, এইবার এভাবে আছে। তাহলে আমার গাড়িটা হচ্ছে তোমার এইভাবে চলতেছিল, এটা হচ্ছে আমার গাড়ি চলতেছিল, এদিকে যাচ্ছিল। তাইলে আমার যখন বৃষ্টিটা এইভাবে পড়তেছে, তো দেখো তো গাড়ির কোন কাজ ভিজে, এটা গাড়ির কোন কাজ, পেছনের কাজ, তাহলে গাড়ির পেছনের কাজ ভিজে। তাহলে দেখো এই বাম দিকে কখন লব্ধিটা আসবে, যদি গাড়ির বেগটা বাতাস থেকে কম হয়। আর এই কেসটা হইলেই লব্ধিটা কোন দিকে পড়তেছে, এই কোনাকুনি পড়তেছে, আর কোনাকুনি করলে পেছনের কাজ ভিজবে। তাহলে আমি বলতে পারি যে এই শর্তে আমার পেছনের কাজ ভিজবে। আচ্ছা, আশা করি এই দুটা টাইপই তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। এবার লাস্ট ওয়ান কোনটা, দেখো সামনের এবং পেছনের কাজ ভিজবে এটা একটা বলছে, আর আরেকটা বলছে শুধুমাত্র পেছনের কাজ ভিজে। তাহলে শুধুমাত্র পেছনের কাজ যদি ভিজতে হয়, শুধুমাত্র পেছনের কাজ ভিজতে গেলে আমার গাড়ির বেগটা কম হইতে হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে গাড়ির বেগটা হইতে হবে কম। শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করলেই সমস্যা নাই, মান বললেই হয়েছে। আর সামনের পেছনের কাজ ভেজা মানে কি, উভয় কাজ ভেজা। তো উভয় কাজ কখন ভিজবে ওটা বোঝার জন্য আমরা এখানে ছোট করে একটা নতুন পেজ আমরা একটু নিয়ে আসি। নতুন পেজ আমরা নিয়ে তোমাদের একটু দেখাই। দেখো আমার বৃষ্টি পড়তেছে নিচের দিক, গাড়ির বেগের বিপরীতটা আমরা ধরতে বলছি, কারণ যার সাপেক্ষে হিসাব করতে তাকে উল্টাইতে হয়, আর বাতাসটা আছে এইদিকে। এখন তিনটা ভেক্টরের মধ্যেই আমার গাড়ির উভয় কাজ কখন ভিজবে বলো? উভয় কাজ তখনই ভিজবে যদি আমার বৃষ্টিটা কিভাবে পড়ে, এভাবে লম্বালম্বি পড়ে। দেখো বৃষ্টি যদি লম্বালম্বি ভাবে পড়ে, তাহলে সেটা সামনের কাছেও ভিজতেছে, পেছনের কাছেও ভিজতেছে। তাহলে বৃষ্টি কখন লম্বালম্বি পড়বে বা উলম্ব ভাবে পড়বে বলতো? যদি তাকে ডানেও কেউ না টানে, বামেও কেউ না টানে। ডানে বামে টানবে না কখন, যখন এই ভিসি আর ভিএ পরস্পর মারামারি করে দুইটাই শেষ হয়ে গেছে। তার মানে যদি আমার কখনো এই কেসটা হয় যে ভিসি আর ভিএ পরস্পর সমান, তো পরস্পর সমান হইলে আমার এই যে ভিসি এবং ভি এর যে লব্ধিটা সেটা হয়ে যাবে শূন্য। তাহলে বৃষ্টি তখন কি পড়বে, বৃষ্টির মধ্যে সরাসরি লম্বালম্বি পড়তে পারবে। তখন সামনের কাজও ভিজবে, পেছনের কাজও ভিজবে। তাহলে কোন শর্তে উভয় কাজ ভিজে বলতো? যদি আমার এই গাড়ির বেগটা কি হয়, বাতাসের বেগের সমান হয়। তার মানে আমরা বলবো এটা সমান হইলে আমাদের উভয় কাজই ভিজবে। ওকে, তাহলে খেয়াল করো এখানে অ্যান্সারটা আমরা আশা করি পেয়ে গেছি। শুধুমাত্র সামনের কাজ বললে আমরা বলবো গাড়ির বেগটা বেশি হইতে হবে, শুধু পেছনের কাজ বললে আমরা বলবো গাড়ির বেগটা কম হইতে হবে বাতাস থেকে। আর শুধুমাত্র যদি বলে দুইটা কাজই ভিজতে হবে, তাহলে আমরা বলবো গাড়ির বেগ এবং বাতাসের বেগ পরস্পর সমান। তো এখানে হচ্ছে বাতাসের বেগের মান দিয়ে দিছে, সব জায়গায় তোমরা মানটা বসাই দিবা। বাতাসের বেগের মান কত বলছে, 60। তাইলে এখানে আমার এখানে বলতে হবে কি, ভিসি এর মানটা হচ্ছে 60 থেকে কম হইতে হবে। আর এখানে আমাদের বলতে হবে যে ভিসি এর মানটা হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার হতে হবে। তা আশা করি আইডিয়াটা আমরা সবাই বুঝতে পারছি। এবার দেখো অবস্থান ভেক্টর খুব সহজ। কোন বিন্দু পি এর স্থানাঙ্ক বলা আছে, তো বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। তা আমরা যদি এভাবে চিন্তা করি, আমাদের একটা ত্রিমাত্রিক অবস্থা, তো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0 0 0 0, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। আর পি বিন্দু যেটা বলা আছে সেটা ধরো এখানে,
which is 2, -3, 4। তাহলে অবস্থান ভেক্টর আসলে কোনটা হবে? অবস্থান ভেক্টর হবে হচ্ছে আমাদের এইটা। তাহলে এই অবস্থান ভেক্টরের নাম কি দেওয়া যায়? ওপি। তাহলে অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের এখানে ওপি ভেক্টর। তাহলে ওপি ভেক্টরটা কি হবে? পি এর স্থানাঙ্ক থেকে মূলবিন্দুর স্থানাঙ্কগুলো কি বাদ দিতে হবে। তো বাদ দিলে আসলে এটাই থাকবে। তো তার মানে কি থাকবে? 2i - 3j প্লাস হচ্ছে 4k। তোমরা আশা করি জানো প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা ওয়াই, তারপর হচ্ছে জেড। এই জন্য আয়তাকার যেই আমাদের একক ভেক্টর গুলো আছে ওইগুলো আই হ্যাট, জে হ্যাট এবং কে হ্যাট গুলো ক্রমান্বয়ে বসাই দিতে হবে। আচ্ছা, এবার বি নাম্বারটা আসো, দেখো বি কি বলছে? এ এবং বি বিন্দুদ্বয় সংযোগকারী দিকটি নির্ণয় করো। তাহলে এ এবং বি আমাদের বের করতে হবে এখান থেকে। তাহলে এ এবং বি বলা আছে, ঠিক আছে? ধরো আমাদের এটা হচ্ছে এ বলা, 2, -1, 3, আর আমাদের হচ্ছে বি বলা আছে, ধরো এটা হচ্ছে আমাদের বি, -1, 2, -3। তাহলে এ আর বি এর সংযোগকারী রেখা আসলে কোনটা? এইটা। এ আর বি বিন্দুর সংযোগকারী রেখা হচ্ছে এটা। তাহলে এই দিক রাশি বলছে, মানে ভেক্টর বলছে, তাহলে এ থেকে বি এর দিকে ধরো আমি বের করতে হবে। এখন মূল বিন্দু যদি আমাদের এটা হয়, তাহলে মূল বিন্দু সাপেক্ষে আমার এটা হচ্ছে এদিক বরাবর আছে ও এ ভেক্টর, আর এটা হচ্ছে ও বি ভেক্টর আছে। এখন তাইলে এ বি বের করতে গেলে নিয়মটা কি বলতো? আমরা ত্রিভুজবিধি থেকে জানি যে এই ও এ ভেক্টর আর এ বি ভেক্টরের যে যোগফল সেটা হবে হচ্ছে ও বি ভেক্টরের সমান। তাহলে বের করতে হবে হচ্ছে এ বি। তাহলে এ বি এর মানটা কত হবে? এ বি এর মান হবে ও বি থেকে ও এ কে বাদ দিতে হবে। তো ও বি আর ও এ তো বুঝতেছই, তাদের স্থানাঙ্কের সাথে যে আই জে কে লাগাই দিলে আসলে হবে, ঠিক আছে? তাইলে ও এটা আসলে কত হবে? 2i - j। আচ্ছা, বিটাকে হচ্ছে আমাদের একটু আগে বসাই দিই, একবারে আমাদের বিয়োগটা আমরা করে ফেলি। তাহলে -i + 2j - 3k, এখান থেকে আমাকে বাদ দিতে হবে কত? ওইটাকে বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। সেটা কত? 2i - j + 3k। সো একটা থেকে আরেকটা এবার বাদ দিলে কত আসে আমরা একটু দেখে ফেলি। আমাদের এখানে অ্যান্সার আসবে হচ্ছে মাইনাস মাইনাস হয়ে এটা হচ্ছে -3i হবে। ওকে, তারপরে 2 থেকে এখানে মাইনাস হয়ে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। সো প্লাস থাকবে হচ্ছে আমাদের 3j, আর -3k এর সাথে +3k এটা মাইনাস হয়ে -6k হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দিক রাশি অথবা ভেক্টর রাশি। তো একবারেও কিন্তু তোমাদের হচ্ছে একবার যদি এমসিকিউ আসে সেক্ষেত্রে সরাসরি তুমি বি থেকে এটাকে বাদ দিলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, সরাসরি বি থেকে একে বাদ দিলে অ্যান্সারটা এটাই আসবে। দেখো, -1 থেকে 2 বাদ দিবা -3, 2 থেকে 1 কে বাদ দিলে যোগ হয়ে যাবে 3 হয়ে যাবে, আর -3 থেকে 3 কে বাদ দিলে -6 হয়ে যাবে। কিন্তু যেহেতু এটা হচ্ছে এভাবে বলছে, তো আমাদের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে রিটেনে করার সময় করতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমাদের আইওটির একটা প্রশ্ন আছে, ভেক্টরের ডট গুণন। তো এখানে বলছে একটা এফ ভেক্টর মানে ফোর্সের একটা ভেক্টর দিয়ে দিছে, আর পার্টিকেলের একটা ডিসপ্লেসমেন্ট বলছে যে এই পয়েন্ট থেকে সে এই পয়েন্টে গেছে। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে আসলে কি বলতো? ফাইনাল মানে ইনিশিয়াল। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল। ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দাও, তাহলে -2 থেকে 3 বাদ দিলে কত থাকবে? -5i থাকবে। 3 থেকে 4k -4k বাদ দিলে যোগ হয়ে যাবে, সো সেটা হবে 7j। 5 থেকে 2k বাদ দিলে যোগ হয়ে যাবে, এটা হবে 7k। আর আমাদের ফোর্সের ভেক্টরটা বলাই আছে -2i + 3j প্লাস হচ্ছে 4k। তাহলে বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। তো আমরা কি জানি ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্ট করে দাও, আই এর সাথে আই হইলে হবে 10, জে এর সাথে জে হইলে হবে 21, আর কে এর সাথে কে হইলে হবে 28। সো যোগ করলে দেখো কত আসে, এই দুটো যোগ হচ্ছে 49, 10, তার এটা হবে 59। এবার অপশন থেকে দেখো আমাদের 59 জুল হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার কুয়েট 14-15 এই প্রশ্নটা চলো আমরা একটু দেখে ফেলি। আমাদের এখানে বলছে হোয়াট ভ্যালু অফ এ দ্য ভেক্টরস এত এন্ড এত উইল বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো পারপেন্ডিকুলার মানে আসলে কি বোঝায় বলতো? যে দুইটা ভেক্টর হচ্ছে পরস্পর লম্ব। আর আমরা জানি দুইটা ভেক্টর আসলে পরস্পর লম্ব কখন হয়? যখন দুটি ভেক্টর ডট গুণন কি হয়? শূন্য হয়। তো একটাকে আমরা এ ধরতে পারি, একটাকে বি ধরতে পারি, তাদের ডট গুণনটা তখন কত হবে? শূন্য হবে। তো ধরো এটা হচ্ছে আমার এ, আর এটা হচ্ছে আমাদের বি। তাইলে এখন আমরা জানি ডট গুণনে আই এর সাথে আই, জে এর সাথে জে,
আর কে এর সাথে কি করতে হয়, কে এর পার্টটাকে গুণ করতে হয়। তাহলে আমরা এই মানগুলো একটু বসাই ফেলে দেখো, আই এর সাথে আই করলে আমার 2 এর সাথে এটা গুণ হয়ে যাবে 2a স্কোয়ার। এরপর জে এর সাথে যে করলে -2 আর এটাকে গুণ হয়ে যাবে প্লাস টুয়াইস এ। আর কে এর সাথে কে গুণ করলে এখানে আমার হবে -4 = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস a -2 = 0। এখন ছোট করে মিডল টার্ম করে ফেলো, -2a স্কোয়ার। তাহলে এখানে আমি কি করতে পারি, -2a স্কোয়ার যদি আনতে চাই তাহলে 2 এর সাথে মাইনাস এটাকে লিখতে হবে। এখন দেখো এটা কমন নিলে এখানে থাকবে a+2, এখানে -1 কমন নিলে a+2। তার মানে বুঝতেই পারতেছো যে আমার একটা হচ্ছে a+2 আর একটা হচ্ছে a-1। তার মানে এখান থেকে আমার a এর ভ্যালু একটা হবে হচ্ছে -2 আর একটা হবে হচ্ছে 1। তাহলে আমার অপশনের -2 এবং 1 যেটা আছে সি, সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো কোন শর্তাধীনে এ এবং বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব এবং সমান্তরাল হয়। তাহলে আমরা জানি যে পরস্পর লম্ব হতে হলে, পরস্পর যদি লম্ব হতে হয় সেক্ষেত্রে ভেক্টর দ্বয় পরস্পর কি হতে হয়, ডট গুণনটা 0 হইতে হয়। তো লম্ব হতে হলে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণটা 0 হবে। আর সমান্তরাল হতে হলে, যদি সমান্তরাল হতে হয় তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের যে ক্রস গুণ সেটা হচ্ছে আমাদের 0 হতে হবে। তবে উভয় ক্ষেত্রে মনে রাখতে হবে একটা সিম্পল কথা, এটা লিখে দিবা যে ওই ক্ষেত্রে এ ভেক্টর আর বি ভেক্টর অবশ্যই অবশ্যই নাল ভেক্টর হওয়া যাবে না, নাল বা শূন্য ভেক্টর হতে পারবে না। অর্থাৎ তাদের একটা মান থাকতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ তো মান না থাকলে তো এমনি ডট করো বা ক্রস করো এমনি তো সেটা 0, তাই না? আচ্ছা, এবার পরেরটা দেখো, পরেরটা বলছে বি এর দিকে এ এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। সো যার লম্ব বিক্ষেপ নির্ণয় করতে হয় তার cos θ বের করতে হয়। দিস ইজ দ্য মেকানিজম, এটা মনে রাখবা। যার লম্ব বিক্ষেপ বের করতে হয় তার cos θ বের করতে হয়। তাহলে লম্ব বিক্ষেপ বের করতে হবে কার, এ এর। তাহলে আমাকে এ এর cos θ এর মানটা বের করতে হবে। সো এই cos θ এর মান কত হবে, এই cos θ এর মান হবে a ডট বি ডিভাইডেড বাই হচ্ছে বি। কারণ কি, কারণ তোমরা জানো যে a ডট বি হচ্ছে ab cos θ। তাহলে আমার যদি এই cos θ এর মানটা বের করতে হয় তাহলে এই cos θ এর মান হবে কি a ডট বি ডিভাইড বাই কি বি। তাহলে এখানে ছোট করে মান বসাই দাও। a ডট বি করলে i এর সাথে i করো, i করলে এখানে আসবে 50, জে এর সাথে জে করলে আসবে 48, আর কে এর সাথে কে করলে আসবে -72। আর নিচে আমাদের থাকতেছে দুইটার মান। তাহলে বি এর মান শুধুমাত্র এখানে আমার লাগবে। তাহলে বি এর মান এখানে হচ্ছে 25, এখানে 36, 25 প্লাস 36 প্লাস এখানে হচ্ছে 81। এবার একটু কষ্ট করে ক্যালকুলেশন করো, 50 আর 48 হচ্ছে এখানে 98 হয়, তার থেকে 72 কে বাদ দিতে হবে। আর এখানে রুটের মধ্যে 25 আর 36 যোগ করলে কত আসতেছে, 36 প্লাস 5 হচ্ছে 41, তার সাথে 20 যোগ করলে কত আসে, তাইলে 25 আর 36 যোগ করলে আমাদের আসে হচ্ছে 41, 61, 61 এর সাথে 81 যোগ করতে হবে, তাহলে কত আসে দেখো তো 142। তাহলে নিচে রুটের মধ্যে থাকবে হচ্ছে আমাদের 142। আলটিমেটলি 98 থেকে 72 কে বাদ দিলে কত, 8 থেকে 2 বাদ দিলে 16, এখানে থাকবে 26, এখানে থাকবে আমাদের 26 ডিভাইডেড বাই রুট 142। এতটুকু অ্যান্সার লিখে দিলেই গুড এনাফ। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার দেখো বইয়ের 19-20 একটা প্রশ্ন আসছে যে এই ভেক্টরের দিকে এই ভেক্টরের উপাংশ নির্ণয় করো। দেখো উপাংশ মানে আসলে কি, উপাংশ মানে হচ্ছে একটা ভেক্টর, এবং উপাংশ কিভাবে বের করতে হয় এই টেকনিকটা সবসময় মনে রাখবা। উপাংশ বের করার জন্য তোমাকে আগে লম্ব বিক্ষেপটা বের করতে হবে, কারণ লম্ব বিক্ষেপ হচ্ছে উপাংশের মানের সমান। তাই লম্ব বিক্ষেপ বের করতে হবে, যেহেতু উপাংশ একটা ভেক্টর তার শুধু মান থাকলে হয় না, দিকও থাকতে হয়। তার মানে দিক বুঝাইতে হবে, দিক বোঝানোর জন্য একটা কি নিতে হয়, একক ভেক্টর নিতে হয়। এটা মনে রাখবা, একটা একক ভেক্টর নিতে হয়। এখন কথা হচ্ছে এইখানে কার ভেক্টরের দিকে, এই ভেক্টরের দিকে। তো এই ভেক্টরকে আমি ধরলাম, ধরো এই ভেক্টরকে ধরলাম হচ্ছে বি। তাইলে বি ভেক্টরের দিকে একক ভেক্টর যদি হয়
তাহলে আমার এই একক ভেক্টরকে আমি কি লিখতে পারি, এরকম বি হ্যাট লিখতে পারি। আর লম্ব বিক্ষেপ কার বের করতে হবে, দেখো এ ভেক্টরের, তাহলে যার লম্ব বিক্ষেপ তার হচ্ছে কি cos থিটা, তাহলে এখানে লম্ব বিক্ষেপ হবে হচ্ছে এ cos থিটা। এবার বুঝতেছো এই cos থিটা মানে আসলে কি, এ ডট বি ডিভাইড বাই হচ্ছে আমার বি, আর এখানে বি হ্যাট মানে হচ্ছে তোমার বি ভেক্টর ডিভাইড বাই বি এর মান। এটা আশা করি সবাই আমরা জানি যে যখন আমরা একক ভেক্টর বের করি উপরে ভেক্টর বসাই নিচে সেটার মান বসাই। তাইলে আমার উপরে ডট গুণ করে দাও, সো আই এর সাথে আই গুণ হইলে থাকবে হচ্ছে 2, জে এর সাথে জে হইলে সেটা থাকবে হচ্ছে 3। আমার এখানে বি ভেক্টরটাকে লিখতে হবে যেভাবে আছে বি ভেক্টরটা আই প্লাস জে, আর নিচে হচ্ছে আমার বি এর স্কোয়ার। তো বি এর স্কোয়ার করতে হবে, যেহেতু স্কোয়ার করতে হচ্ছে তাহলে যে রুট করে আই আর জে দুটো হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা আবার স্কোয়ার করতে হবে। তাহলে আলটিমেটলি দেখো উপরে থাকতেছে আমাদের 5, নিচে আমাদের থাকবে হচ্ছে 2, আর এখানে থাকবে আই প্লাস জে। সেইভাবে করে তোমরা হচ্ছে যে কোনো ভেক্টরের দিকে অপর ভেক্টরের উপাংশ বের করতে পারবা। আচ্ছা, এবার দেখো কুয়েট 18-19 একটা আসা প্রশ্ন, ভেক্টরের ক্রস গুণন, সামান্তরিক দুটি সন্নিহিত বাহু বলা আছে, ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করি বলতো, যেহেতু সন্নিহিত বাহু বলছে তাহলে আমাদের ক্ষেত্রফলটা হবে হচ্ছে, আমাদের এরিয়াটা হবে হচ্ছে এ ক্রস বি এর মান। তাহলে সবার আগে আমাকে এ ক্রস বিটা বের করতে হবে। সো এ ক্রস বিটা বের করার জন্য কি করতে হবে, ইউজুয়াল যে ভেক্টরের প্রসেসটা আছে এটা করো। তাহলে উপর হচ্ছে আই জে কে, এর গুলা বসাই দিই 3 1 -2। আচ্ছা, সবার সাথে কিন্তু এখানে আমাদের এম আছে, সো এমটাকে আমরা কমন নেই। হ্যাঁ, এমটাকে আমরা কমন নেই, পরে লিখলাম, এমটাকে পরে লেখা যায়। আর বি এর সাথে আছে হচ্ছে 2 -1 -1, তাহলে 2 -1 -1, বি এর সাথে একটা এম আছে, তাইলে দুটো হচ্ছে আসলে মিটার বলে দিছে, ঠিক আছে, তাইলে এখানে আসলে মিটার বলে দিচ্ছে, তাইলে আর এম লেখা দরকার নেই, তো মিটারই তো। আচ্ছা, তাইলে এখান থেকে আই হ্যাট -1 -2, এরপর হচ্ছে জে হ্যাট, জে হ্যাট হিসাব করলে কত আসে দেখো তো, -3 + 4, এরপর হচ্ছে কে হ্যাট, কে হ্যাট হিসাব করলে কত আসে দেখো তো, -3 -2, তার মানে এখানে আমাদের থাকে -3i, এখানে থাকে আমাদের হচ্ছে -j হ্যাট, আর এখানে থাকে -k হ্যাট। এটা হচ্ছে আমাদের এ ক্রস বি, তার মডুলাস এখানে করতে হবে, তার মানে √9 + 1 প্লাস হচ্ছে 25। তাহলে এখানে কত থাকে দেখো তো, √35, √35। এখন √35টা আসলে কার কাছাকাছি মান দেখো, ধরো এটা এমসিকিউ তে আসছে, যদিও কুয়েটে 18-19 সালে আসছে, তো ধরে নাও এটা এমসিকিউ আসছে। তো √36 আসলে কি, √35 আসলে √36 এর খুব কাছাকাছি, তার মানে এটা আসলে কি, মানটা 6 এর কাছাকাছি হবে। তো 6 এর কাছাকাছি এখানে অপশনে কোনটা আছে দেখো তো, 4টা অপশনের মধ্যে প্রথম অপশনটা হচ্ছে 6 এর খুব কাছাকাছি, দ্যাট ইজ কত, 5.92। আচ্ছা, এবারে দুটি স্কেলার ভেক্টরের মানে দুটি ভেক্টরের স্কেলার গুণফল বলা আছে। তো ভাইয়া স্কেলার গুণফল মানে আসলে কি বলতো, ডট প্রোডাক্ট করতে হয় তাই না। তাহলে দুটা ভেক্টর আমি ধরে নিই এ এবং বি, যাদের স্কেলার গুণফল, স্কেলার গুণফল মানে ডট গুণ মানে এ বি কস থিটা, সো এ বি কস থিটা বলা আছে 20। আর ভেক্টর গুণফল হচ্ছে 6√2, তো ভেক্টর গুণফল মানে কি, এ ক্রস বি, আর এ ক্রস বি এর মান আসলে কত, এ বি সাইন থিটা, তাহলে মান বলে দিছে তো, তাহলে এ বি সাইন থিটা সমান হবে 6√2। আচ্ছা, এবার দেখো আমরা যদি একটাকে 1 ধরে আর একটাকে যদি 2 ধরি, তাহলে 2 ভাগ 1 করি, 2 ভাগ 1 করলে এখানে আমার সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে tan থিটা, উপরে থাকবে 6√2, নিচে থাকে হচ্ছে আমাদের 20। তো এটাকে একটু ছোট করি, এটা 3, এটা মনে করো হচ্ছে 10, তাহলে আমাদের এখানে কত থাকে, 3√2 বাই হচ্ছে 10। তাহলে এই থিটার মানটা আমাদের এভাবে হচ্ছে এখানে বের করে নিয়ে আসতে হবে। আমরা একটু ক্যালকুলেটরে করে দেখি কত আসে। দেখো ক্যালকুলেটর করার পরে তোমাদের এখানে আসলে অ্যান্সারটা আসে হচ্ছে 22.98 ডিগ্রি, কিন্তু এটাকে কিন্তু এই যে দেখো ডিগ্রি মিনিটে নিতে হবে, সো এই জন্য ক্যালকুলেটরের একটা বাটন থাকে দেখবা, এরকম একটা বাটন থাকে, এরকম একটা বাটন থাকে, এই বাটনে ক্লিক করতে হবে, বাটনটা হচ্ছে যে এখানে, যদি দেখা যায় বাটনটা হচ্ছে এখানে। সো আমরা হচ্ছে এই বাটনটায় যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে অ্যান্সার চলে আসে 22°59'। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এখানে সি।
ওকে, এবার দেখো সাস্টে আসা একটা প্রশ্ন, ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরালের কথা বলছে। তো ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হইলে আসলে কি করতে হয় বলতো? সহগগুলোর অনুপাত কি হয়? সমান হয়। তো ভেক্টর পরস্পর সমান হলে এই যে আই এর সাথে যে আই, এটা যে সহগ, মানে ধরো এটা যদি 1 থাকে, ডিভাইড বাই এম, এখানে আছে -3, জে এর সাথে জে এর সহগ, তাহলে জে এর সাথে জে 6, কে এর সাথে কে এর সহগ, এখানে আছে 5, এখানে আছে হচ্ছে -10, এগুলো সব সমান হবে। তো এটা খুব সহজেই করা যায় ভাই। দেখো এই -3 থেকে 6 হয়েছে, দ্বিগুণ হয়েছে, 5 থেকে 10 হয়েছে, দ্বিগুণ হয়েছে, তাই না? তাহলে 1 থেকেও দ্বিগুণ হয়ে সেটা কি হয়েছে, মানে 1 থেকে দ্বিগুণ হয়ে সেটা এম হয়েছে। এবং খেয়াল করো উপর নিচের সাইনটা কি, উল্টা সাইন, একটা প্লাস হলে আর একটা কি মাইনাস। তাহলে 3 থেকে 6 দ্বিগুণ হয়েছে, 5 থেকে 10 দ্বিগুণ হয়েছে, তাহলে 1 থেকে এম কি হবে, দ্বিগুণ। তাহলে এম হবে হচ্ছে 2, এবং 2 এর আগে কি দিতে হবে, মাইনাস, কারণ কি সাইন দেখো উল্টা আছে, তার মানে -2 হবে। তাহলে অ্যান্সার থেকে এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো কুয়েট 14-15 একটা প্রশ্ন, এখানে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, যেখানে কর্ণবলা আছে। কর্ণবলা থাকলে কিন্তু এরিয়াটা বের করার ক্ষেত্রে আমাদের হাফ গুণ করতে হয় আগে একটা, আর সন্নিহিত বাহু বললে হাফ গুণ করা লাগে না। তাইলে এখানে আমরা আগে এ ক্রস বি এর মানটা একটু দেখি, এ ক্রস বি কত হয় আগে দেখি। বি এর ভ্যালুগুলো আমরা একইভাবে বসাই দিই। তাহলে দেখো এখানে কত আসে, -20 এইটাই, প্লাস হচ্ছে 8J, প্লাস হচ্ছে 20K। এটার এবার সরাসরি ক্যালকুলেটর করে ফেলো, √28 স্কোয়ার, 8 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তো ক্যালকুলেটর আমরা একটু দেখে ফেলি এই ভ্যালুটা আসলে কত আসে। ওকে, সো আমাদের ভ্যালু আসে হচ্ছে 17.66, এত 17.66। তাহলে মানে আমার অপশন থেকে 17.66 সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার দেখো বুটেক্স 4-5 সালে আসা একটা প্রশ্ন আমরা একটু দেখে ফেলি। তো এখানে 3টি ভেক্টর আমাদের আছে, একটা হচ্ছে এ, একটা বি, আর একটা হচ্ছে সি। ওরা বলছে যে দেখাও যে ভেক্টর 3টি একই সমতলে অবস্থিত। তো একই সমতলে অবস্থিত হতে হলে আমাদের কি করতে হয় বলতো? ওই 3টি ভেক্টরের যে এক্স ওয়াই এবং জেড এর অ্যাক্সিস বরাবর তার যে ভ্যালুটা আছে, অর্থাৎ তোমার আই জে কে এর যে সহগগুলো আছে তাদের নিয়ে যে তৈরি নির্ণায়কটা, তাকে শূন্য দেখাইতে হবে। অর্থাৎ আমাকে কি দেখাইতে হবে বলতো? আমাকে দেখাইতে হবে যে এখানে যে 2, 1 আর -1, এরপর এখানে হচ্ছে 3, -2 আর 4, আর এখানে হচ্ছে 1, -3 আর 5। এটা হচ্ছে আমাকে কি দেখাইতে হবে, শূন্য দেখাইতে হবে। কারণ কি, এটা শূন্য হইলে আমরা জানি যে তারা হচ্ছে একই সমতলে কি করে, অবস্থান করে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখান থেকে যদি আমি মানটা বের করি, আমরা একটু দেখি এটার মানটা কত আসে। তো আমরা যদি এখানে 2টাকে প্রথমে নেই এবং এর বরাবর বিস্তৃত করি, তাহলে এখানে আমার থাকবে হচ্ছে -10, আর তার সাথে হচ্ছে যোগ হয়ে যাবে 12, সো -10 প্লাস 12। আচ্ছা, এরপর আমরা হচ্ছে 1 বরাবর বিস্তৃত করব, সেটাকে আমরা -1 লিখলাম। -1 লিখলে এখানে আমার থাকতেছে হচ্ছে, দেখো -1 লিখলে এখানে থাকে হচ্ছে 15 -4, সো 15 -4। এরপরে হচ্ছে আমরা -1 বরাবর বিস্তৃত করব, সেখানে আমরা হচ্ছে -1 বরাবর বিস্তৃত করলে আমার এখানে থাকে হচ্ছে -9 প্লাস 2, -9 প্লাস 2। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এখানে যদি আমি 2 ইন্টু কত আছে, এখানে 2 আছে, এখানে -1 ইন্টু কত আছে, 11 আছে, আর এ পাশে হচ্ছে আমার -7 এর সাথে -1 গুণ হয়ে এটা +7 হয়ে গেছে। তাইলে এখানে খেয়াল করো 4, এখানে আছে হচ্ছে -11, আর এখানে আছে হচ্ছে 7, 7 আর 4 মিলে 11, 11 থেকে 11 বাদ গেলে 0। তাহলে আমাদের দেখাইতে হবে কি, আমরা বলছিলাম এটা টোটাল নির্ণায়কটাকে দেখাইতে হবে হচ্ছে শূন্য। তার মানে যেহেতু ক্ষেত্রফলটা শূন্য আসছে, তার মানে আমি বলতে পারবো কি, 3টা ভেক্টর আসলে কি আছে, 3টা ভেক্টর হচ্ছে একই সমতলে আছে। তো যেহেতু আমরা নির্ণায়কটা শূন্য দেখাইতে পারছি, আমরা জানি যে এটাই হচ্ছে আমাদের 3টি ভেক্টর সমতলে দেখানোর শর্ত। তার মানে এটা হচ্ছে কিসে আছে, সমতলে আছে। সো আমাদের জিনিসটা হচ্ছে প্রুভড অথবা শোল্ড। ঠিক আছে, এখন দেখো আইওটি 21-22-এর একটা প্রশ্ন। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্লের যে টাইপটা। এখন খেয়াল করে দেখো, এখানে আমাদের একটা স্কেলার দিয়ে দিছে,
তাহলে বলো তো ভাইয়া, স্কেলার যখন দিয়ে দেয় তখন তার কোন ভেক্টর অপারেশনটা করা যায় বলো তো? সেক্ষেত্রে আমাদের কিন্তু গ্রেডিয়েন্ট করতে হয়, কারণ ডাইভারজেন্স এবং কার্ল করতে হলে আমাকে অবশ্যই রাশিটাকে ভেক্টর হইতে হয়, আর গ্রেডিয়েন্ট করতে হলে রাশিটাকে আমার অবশ্যই স্কেলার হতে হয়। তাহলে খেয়াল করো, এখানে ডিটারমাইন করতে বলছে ন্যাবলা ফাই, কোন পয়েন্টে সেটাও বলে দিছে। তাহলে ন্যাবলা ফাই যদি আমাকে করতে হয়, আমরা ন্যাবলাটাকে লিখবো, তাহলে এক্স এর সাথে একটা এইটা ওয়াই এর সাথে যাবে এবং জেড এর সাথে যাবে। তাহলে এক্স এর সাথে যদি যায়, আমরা কি করতে পারি দেখো, 2xy মাইনাস এত, এটা হচ্ছে এক্স এর অংশ। আমাদের এই ন্যাবলার সাথে এই ফাইটাকে সবার সাথে গুণ করতে হবে। তাহলে এক্স এর সাথে একটা অংশ করলাম, এবার আমরা ওয়াই এর সাথে করব। ওয়াই এর সাথে অংশটা আমরা এখন করে ফেলবো। দেখো কত আছে, 2xy⁴ x²z। এবার হচ্ছে আমরা জেড এর রেসপেক্টে করব। আচ্ছা, যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তার মানে তোমরা বুঝতে পারতেছো যে এখানে হচ্ছে শুধুমাত্র আমার এক্সটা পরিবর্তন হবে, এখানে যেহেতু ওয়াই এর রেসপেক্টে, তার মানে এখানে শুধু ওয়াইটা পরিবর্তন হবে, তাহলে এই পার্টটা শূন্য হয়ে যাবে। এখানে শুধুমাত্র জেড এর সাপেক্ষে পরিবর্তন, সো জেড যেখানে থাকবে শুধুমাত্র সেটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে। তাইলে এখানে আমরা প্রথম যে অংশটা আছে, এই এক্সটা হয়ে যাবে 1, তাহলে এখানে থাকবে 2y⁴ মাইনাস এটা হবে হচ্ছে 2xz। আচ্ছা, এরপরে আমার হচ্ছে এই অংশ যদি আমরা করি, y⁴ হয়ে যাবে হচ্ছে 4y³, তাই না? তাহলে 4y³ যদি 2 এর সাথে গুণ হয় কত হবে, 8y³। তাহলে এটা হবে 8xy³ মাইনাস হচ্ছে এই পার্টটা শূন্য হয়ে যাবে, কারণ এখানে কোনো y নাই, তার মানে এটা হচ্ছে সে ধ্রুবক হিসেবে চিন্তা করবে, সো এটা হচ্ছে শূন্য। তো এটা লেখার দরকার নাই, এটাকে আমরা জে ক্যাপ লিখে দিলাম। আর ফাইনালি আমাদের আরেকটা পোর্শন হচ্ছে কে এর সাথে, জেড এর সাথে, জেড এর রেসপেক্টে করতে হবে। সো প্রথম অংশ তো বুঝতেছো 0 হয়ে যাবে, পরের অংশ শুধুমাত্র থাকবে হচ্ছে আমাদের -x²। এখন খেয়াল করো, আমাদের বের করতে হবে একটা সার্টেন পয়েন্টে, সেটা সার্টেন পয়েন্ট হচ্ছে 2 -1 2, তার মানে xyz এর ভ্যালু বলা আছে। তাহলে আমার এটা হচ্ছে x এর ভ্যালু, এটা y এর ভ্যালু, এটা আমার z এর ভ্যালু। তো আমরা এই মানগুলো এখন এখানে বসাই দিব। আমরা লিখি at 2, -1, 2, এই ন্যাবলা ফাই এর মানটা হবে হচ্ছে, এখানে শুধু ভ্যালুগুলো ইনপুট করো। তাহলে দেখো y এর মান হচ্ছে -1 হয়ে সেটা হচ্ছে 1 হয়ে যাবে ⁴ হয়ে, এরপরে -2xz, x এবং z দুজনই 2 2 করে আছে, তাহলে দুটার গুণফল হবে হচ্ছে 4। আচ্ছা, এরপরে দেখো আমার এই 8xy³, তো x এর মানটা আছে হচ্ছে আমাদের 1, x এর মানটা আছে হচ্ছে আমাদের 2, y এর মানটা আছে হচ্ছে আমাদের -1। তাইলে এখানে আমাদের মান যদি বসাই দিই, দেখো এটা হচ্ছে 16 হয়ে যাবে, দুটা গুণ হয়ে, আর এখানে একটা মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে -16 জে হ্যাট। আমরা এক্স এর মানটা বসাই দিলাম, ওয়াই এর মানটা বসাই দিলাম, তাহলে -16 আসলো। এখন আমাদের ফাইনালি এখানে এক্স এর মানটা বসাইতে হবে। এক্স এর মানটা কি আকারে, স্কোয়ার আকারে আছে। আচ্ছা, আগে একটা মাইনাস আছে, তাহলে আমরা এখানে লিখলাম -2² কে হ্যাট। তাহলে দেখো ফাইনালি কি পাচ্ছি, এখানে 2 থেকে বাদ যাচ্ছে কত, 8 বাদ যাচ্ছে। সো 2 থেকে 8 বাদ গেলে কত থাকে, -6 থাকে। তার মানে -6i হ্যাট, এরপর এখানে হচ্ছে -16j হ্যাট, আর সবার লাস্টে হচ্ছে 4k হ্যাট। তাইলে এটাই হচ্ছে আমাদের আসলে এখানকার গ্রেডিয়েন্ট। তো আমরা এখন একটু দেখি আমাদের কোনটার সাথে মিলে। তো আমরা যদি এখানে একটা মাইনাস কমন নিই, দেখো আমার অপশনে এটা আছে কিন্তু একটা মাইনাস কমন আছে। তো এখানে একটা মাইনাস কমন নিলেই কিন্তু 6i হ্যাট, 16j হ্যাট আর 4k হ্যাট, মাইনাস কমন নিলেই কিন্তু আমাদের ডি এর সাথে এটা হুবহু মিলে যাচ্ছে। আচ্ছা, এবার চলো আইওটি 21-22 আর একটা প্রবলেম আমরা দেখি। একটা সলিনয়েডাল ভেক্টর ফিল্ড বলছে। আচ্ছা, সলিনয়েডাল ভেক্টর ফিল্ড বলা মানে এটা ডাইভারজেন্স কত হবে ভাইয়া? এটা ডাইভারজেন্স হবে হচ্ছে 0। সলিনয়েডাল টার্মটা শুধুমাত্র তোমাদের এখানে কার মধ্যে আছে, ডাইভারজেন্সের মধ্যে আছে। যখন ডাইভারজেন্স কত হয়, 0 হয়। তাইলে আমার ভেক্টর ফিল্ড যেটা আছে, এটা ডাইভারজেন্স যদি আমি করি, আমরা জানি যে ডাইভারজেন্স অফ ভি ভেক্টর হচ্ছে ন্যাবলার সাথে ভি এর কি ডট গুণন। আচ্ছা, এবং সেটা হচ্ছে প্রশ্ন মতে 0, যেহেতু আমাকে বলে দিছে সলিনয়েডাল ফিল্ড। তাইলে এইখানে ডাইভারজেন্সের মানটা আমি বসাবো হচ্ছে 0, আর এখানে আমরা ডট গুণ করব।
সো ডট গুণ করলে কি আই এর সাথে আই, জে এর সাথে জে আর কে এর সাথে কে, তাহলে ন্যাবলার মধ্যে যে ডেল ডেল এক্স টার্মটা থাকে সেই ডেল ডেল এক্স টার্মের সাথে আমার এখানকার এই আই এর পোর্শনটা গুণ হবে, হুইচ ইজ 5x প্লাস 2y। এরপরে ন্যাবলার যেই ওয়াই এর টার্মটা সে তার সাথে আমার এখানে এই জে এর যে সহগটা আছে সেটার সাথে গুণ হবে, তাহলে এটা হবে হচ্ছে এম ওয়াই মাইনাস জেড। আর ফাইনালি আমার হচ্ছে এখানে এই কে হ্যাটের সাথে যে সহগটা আছে যেটা হচ্ছে তোমার এক্স মাইনাস 4z সেটা গুণ হবে। এখন ছোট করে ক্যালকুলেশন করে ফেলো, দেখো এখানে আমার শুধুমাত্র এক্স চলক, তাহলে এখানে থাকবে শুধু 5, এখানে শুধু ওয়াই চলক, তাহলে এখানে শুধু থাকবে হচ্ছে এম, আর এখানে শুধুমাত্র চলক হচ্ছে 4z, মানে টোটাল টার্মটা আর কি, তাহলে শুধুমাত্র জেডটা থাকলেও এখানে থাকবে হচ্ছে 4, আর এই টোটাল মানটা হচ্ছে আমার এখানে 0। তাহলে খেয়াল করে দেখো এখানে আমার থাকতেছে হচ্ছে এম প্লাস 1 ইকুয়ালস টু 0, দেয়ারফর আমরা বলতে পারি আমার এম এর মানটা হচ্ছে -1, তার মানে আমার অ্যান্সার হচ্ছে এম ইকুয়ালস টু -1। ওকে, এবারে দেখো আমাদের চুয়েট 15-16 সালে আসা একটা প্রশ্ন, এ বি এবং সি এর মান কত হলে একটা ভেক্টর অঘূর্ণনশীল হবে। সো আমরা দেখো একটা করছি হচ্ছে প্রথমটা গ্রেডিয়েন্ট, এরপরটা করলাম ডাইভারজেন্স, এটা হচ্ছে আমাদের কার্লের একটা প্রবলেম, অঘূর্ণনশীল। হ্যাঁ, তো এই ঘূর্ণনশীল অঘূর্ণনশীল আসলে কখন বলা হয়, যখন তার কার্লটা কি হয় বলতো, যখন তার কার্লটা হচ্ছে কি হয়, 0 হয়। তাহলে আমাকে কার্ল 0 ধরে ম্যাথটাকে করতে হবে। তো কার্ল প্রথমে বের করতে হবে কার, এই ভেক্টরটার কার্ল বের করতে হবে। সো ভেক্টরের কার্ল বের করা মানে আসলে কি বলতো, ন্যাবলার সাথে ভেক্টরটার কি করা, ক্রস গুণন করা। তাহলে আমরা যদি এখানে ক্রস গুণন করি তাহলে এখানে কি লেখা যাবে বলতো, এখানে লেখা যাবে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, আর নিচে হচ্ছে এই ন্যাবলার টার্মগুলো আগে লিখতে হবে। সো ন্যাবলার টার্ম হচ্ছে, টার্মগুলো একটু লিখে ফেলি, এরপরে ভি ভেক্টরের টার্মগুলো একটু লিখে ফেলি। তো এই টার্মগুলো একটু বড়, আমরা একটু লিখে ফেলি, এক্স প্লাস ওয়াই প্লাস এজেড, bx প্লাস 3y মাইনাস জেড, আর এটা হচ্ছে 3x প্লাস cy প্লাস জেড। তো আমরা একটু একবার এটা করার চেষ্টা করব। দেখো আমরা যে এখানে দেখতে পাচ্ছি, যদি আমি প্রথমে আই হ্যাট বরাবর বিস্তৃত করি, তাহলে আই হ্যাট বরাবর বিস্তৃত করলে প্রথমে কি এইটার সাথে এইটা, এখন খেয়াল করো এই টার্মের সাথে যখন এই টার্ম তুমি হিসাব করতেছো তখন ওয়াই এর রেসপেক্টে তুমি চিন্তা করতেছো, ওয়াই এর রেসপেক্টে এখানে 3x cy z এর মধ্যে শুধুমাত্র কোন অংশটা চেঞ্জ হবে বলতো, যার সাথে ওয়াই আছে, মানে এখানে শুধুমাত্র কি থাকবে, সি থাকবে। এখানে শুধুমাত্র থাকতেছে হচ্ছে সি, এখান থেকে মাইনাস করতে হবে, মাইনাস করতে হবে কোনটা, মাইনাস করতে হবে হচ্ছে আমাদের এইটা, এটাকে মাইনাস করতে হবে। এখন দেখো এখানে জেড এর রেসপেক্টে করতে হবে, তার মানে শুধুমাত্র চেঞ্জ কি হবে, শুধুমাত্র চেঞ্জ হবে এই অংশটা যার সাথে জেডটা আছে, তাহলে এটা হয়ে যাবে কত, -1, তাহলে একটা -1 থাকবে এখানে। ওকে, তো এই অংশ আমাদের শেষ, এবার আমরা পরবর্তী অংশে দেখি কি করা যায়। আচ্ছা, এখন দেখো এখানে আমরা জে হ্যাট লিখে রাখলাম, তো জে হ্যাটের সাথে যখন হিসাব করব তখন কি, তখন আমার জে হ্যাটের সাপেক্ষে হিসাব করলে প্রথমে এইটার সাথে এইটা হিসাব করতে হবে। তাহলে খেয়াল করো এখানে এক্স এর রেসপেক্টে চিন্তা করলে শুধুমাত্র 3x টা চেঞ্জ হবে, 3x চেঞ্জ হয়ে হবে কত, 3 থাকবে। আর এরপর এখান থেকে বাদ দিতে হবে কাকে, এই বিস্তৃতিটাকে। এখানে জেড এর সাপেক্ষে করলে এখানে শুধুমাত্র কি থাকবে, এ থাকবে, শুধুমাত্র এ থাকবে। আচ্ছা, আর ফাইনালি আমরা হচ্ছে কার রেসপেক্টে করতে পারি, ধরো কে এর রেসপেক্টে করতে পারি। তাহলে কে এর রেসপেক্টে করলে আমরা একটু এটা মুছে দিয়ে তারপর তোমাদের দেখাই। আচ্ছা দেখো, কে রেসপেক্টে করতে চাইলে আমাদের প্রথমে এক্স এর সাথে এই অংশটা হবে, তাহলে এখানে শুধুমাত্র চেঞ্জ হবে এক্স এর সাথে যেটা আছে, মানে শুধুমাত্র বি থাকবে এখানে, তারপরে বাদ দিতে হবে এই অংশটা। তো ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে শুধুমাত্র এটা থাকবে, এটা হয়ে যাবে হচ্ছে 1। আচ্ছা, এবার আমরা সবগুলো একটু মুছে দিই। আচ্ছা, এখন দেখো তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে, এখানে আই হ্যাটের সাথে আমার ব্র্যাকেটের ভিতরে কি আছে, c+1 আছে। এরপর আমার হচ্ছে এখানে জে হ্যাটটাকে যদি আমি রাখি, ধরো আমি এখানে যদি জে হ্যাটটাকে পজিটিভ রাখি, পজিটিভ রাখলে এটা হয়ে যাবে a-3। আর সবার শেষে যদি কে হ্যাটটাকে আমি রাখি তাহলে কে হ্যাটের সাথে থাকতেছে হচ্ছে আমার b+1। এখন কার্লটা যদি 0 হইতে হয় তাহলে তো বুঝতেছো, কার্লটাকে যদি 0 হইতে হয় আমাদের টার্গেট হচ্ছে কার্লটাকে 0 হইতে হবে। কার্লটাকে 0 হইতে হইলে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্মকে তোমার 0 হইতে হবে, প্রত্যেকটা।
যে কোনো একটা যদি অশূন্য থাকে কার্ল কখনোই কিন্তু শূন্য হওয়া সম্ভব না। এখানে তিনটাকে শূন্য হইতে হবে। তাহলে প্রশ্ন মতে তিনটায় যদি শূন্য হয় তাহলে c+1 যদি শূন্য হয় তাহলে সি কত আসলো বলতো? সি আসলো আমাদের -1। আবার a-3 যদি শূন্য হয় তাহলে এ কত আসবে বলতো? এ আসবে 3। আর ফাইনালি b+1 যদি শূন্য হয় তাহলে আমার বি এর মান আসবে -1। তাহলে আমাদের b-1 একটা, a3 একটা, আর c-1, এই তিনটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। তাহলে আমাদের এ বি সি এখানে সিকোয়েন্সিয়ালি বলছে, দেখো এ বি সি, তাহলে প্রথমে লাগবে হচ্ছে আমাদের 3 লাগবে। তো প্রথমে 3 কোনটা আছে অপশনে দেখো, সবগুলোই 3 দিয়ে রাখছে একটা ভাতে, তাই না? তাহলে আমাদের এবার বি অপশনটাও চেক করতে হবে যে বি এর মান কত। তো বি কত আছে দেখো, -1। বি হচ্ছে আমাদের কত আছে? -1 আছে। তাহলে b-1 কোনটাই আছে অপশন দেখো, বি শুধুমাত্র আমার এই অপশনটাতে -1 আছে। এবার আরেকটু শিওর হওয়ার জন্য আমি দেখি সিটা কি -1 আছে কিনা। হ্যাঁ, সিও -1 আছে। তাহলে আমার কোনটা অ্যান্সার বলো তো? এখান থেকে বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো বুটেক্স 14-15 একটা প্রশ্ন, একদম মিস্ক একটা প্রশ্ন আর কি, যে এখানে স্কেলার রাশি আসলে কোনটা। তো জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা দেখলেই বুঝতেছো। আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বিভবের মধ্যে একটা ভেক্টর আর একটা হচ্ছে স্কেলার, তাই না? তড়িৎ ক্ষেত্র হচ্ছে আমাদের ভেক্টর, তড়িৎ বিভব হচ্ছে আমাদের স্কেলার। তো এরকম যদি আমি সবগুলো খেয়াল করি, খেয়াল করে গেলে একদম লাস্টেরটা দেখো, চার্জ এবং কম্পাঙ্ক নিয়ে কথা বলা হয়েছে। তো চার্জ হচ্ছে আমার একটা কি রাশি? একটা স্কেলার রাশি, চার্জের মান থাকে, তাই না? যেমন ইলেকট্রনের চার্জ শিখছো, প্রোটনের চার্জ শিখছো। কম্পাঙ্ক কি বুঝায়? ফ্রিকোয়েন্সি, মানে একক সেকেন্ডে কয়টা পূর্ণ কম্পন হয়। তাহলে এগুলো তো আসলে কখনো দিক লাগে না, তাই না? তাহলে এগুলো অদিক রাশি অথবা স্কেলার রাশি। তাহলে মানে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি। তো এটাই হচ্ছে আমাদের এই ভেক্টর চ্যাপ্টারের অ্যাডভান্স প্রবলেম সলিউশনের লাস্ট প্রশ্ন ছিল। তোমাদের সাথে আবার ইনশাল্লাহ পরে দেখা হবে। এবং একটা বিষয় মনে রাখবা, এই অ্যাডভান্স মাস্টার ক্লাসের বা অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাসটা, এটা করলে আমরা আশা করি যে যে কোনো ধরনের প্রশ্ন এই ভেক্টরের চ্যাপ্টার থেকে হলে তুমি বিশ্ববিদ্যালয়ে সেটা অ্যান্সার করে আসতে পারবে ইনশাল্লাহ। তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।